Please response. Clear, sir. সবাই একটু রেসপন্স করে দিও, ঠিক আছে? আমরা সবাইকে জয়েন করাই, তারপর আমরা আমাদের ক্লাস স্টার্ট করব। কেউ নতুন আছো এখানে যে আজকে প্রথম ক্লাস জয়েন করেছো? এখানে কেউ নতুন আছো যারা আজকে প্রথম ক্লাস জয়েন করেছো, যারা আজকে আমার ক্লাসটা প্রথম করছো, তাদেরকে ওয়েলকাম টু ইজি টু লার্নিং। তারা ইজি টু লার্নিং এর সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা স্টার্ট করব আমাদের সেকেন্ড ক্লাস। তো এই ক্লাসে আমরা প্রথম প্রোগ্রাম লেখা শিখব। প্রোগ্রাম লেখার জন্য আরও কিছু ক্রাইটেরিয়া আছে, সেই জিনিসগুলো আমরা জানবো, ঠিক আছে? কারণ প্রোগ্রাম তো আমরা লিখতে শিখবই, কিন্তু আমাদের আগে বুঝতে হবে যে সি প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কাজ করে কি করে। যখন তুমি একটা কোনো ইনস্ট্রাকশন দাও সেটা কাজ করে কি করে, তো সেই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে জানবো, ক্লিয়ার? তো আমরা আরও 2 মিনিট জাস্ট ওয়েট করি, বাকি যারা আছে তোমাদের বন্ধু বান্ধবীরা বা আমার স্টুডেন্টরা তারা জয়েন করুক, দেন আমরা স্টার্ট করব। সো ওয়েট আ মিনিট। আমি আমার স্ক্রিনটা শেয়ার করতে চলেছি, তোমরা একটু কনফার্ম করবে সবাই যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি যাচ্ছে না। ওকে, তোমাদেরই ক্লাস, তো তোমাদের রেসপন্সটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য। আচ্ছা, তো এখানে সবাই চলে এসছো। তো আমরা ধীরে ধীরে আমাদের ক্লাসের দিকে এগোই। আজকে অনেক আলোচনা করার আছে, তো তোমরা একটু প্লিজ কনফার্ম করো যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কি পাচ্ছ না। আমার স্ক্রিন কি ওকে ওকে, থ্যাংক ইউ ফর কনফার্মেশন। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান রেসপন্স করার জন্য, থ্যাংক ইউ। অথবা থামস আপ দিও, আমাকে বুঝিয়ে দিতে পারো যে হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। দাদাই বেসিক্যালি ডাকো আমাকে। স্যার হওয়ার যোগ্যতা এখনও অর্জন করিনি, 7 বছর ধরে পড়াচ্ছি, বাট তবুও আমার স্টিল মনে হয় যে আমি এখনও স্যার নয়, আমাকে এখনও অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। আমিও লার্নিং ফেজেই আছি, তো ওই জন্য আমি নিজেকে কখনো স্যার মনে করি না। তো তোমরাও আমাকে স্যার দেখো না, ঠিক আছে? তো এটা আজকের ক্লাস। তো তোমরা আমাদের আজকের ক্লাসের হেডিং নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ আজকের ক্লাসের হেডিং। একটু দরজাটা চাপিয়ে দাও না, একটু দরজাটা চাপিয়ে দাও না, দাঁড়া দাঁড়া একটু, হ্যাঁ। এখনো অনেকে জয়েন করছে, তাই জন্য আমি আর কি একটুখানি ওয়েট করছি। থ্যাংক ইউ রূপ দে, এত হার্ড সাইন দেওয়ার জন্য। এখনই ক্লাসটা শুরু হয়নি, ক্লাস শুরু হলে আশা করছি তোরা অ্যাকচুয়াল ফিলিংস পাবি সি প্রোগ্রামিংয়ে, যেটা কিনা আশেপাশে কোথাও তোদের সি প্রোগ্রামিংয়ে তোরা এরকম ক্লাস এর আগে পাসও নি আর দেখিসও নি, আমি এইটুকুনি তোদেরকে গ্যারান্টি দিতে পারি। তো এটা হচ্ছে আমার প্রোফাইল, আর এটা হচ্ছে আমার আজকের ক্লাসের ডিসকাস। তো আমরা আজকে যে ক্লাসে ডিসকাস করব সেটা হচ্ছে হাউ সি কোড গেটস কম্পাইল্ড। একটা সি কোডে বা যখন তোরা ভিএস কোডে বল, বা সেটা তুই ডেভ সি প্লাস প্লাস বল, বা তুই টার্বো সি বল, যেখানেই তুই কোনো একটা কোড লিখবি, সেই কোডটা কীভাবে অ্যাকচুয়ালি মেশিন কোডে কনভার্ট হয়, মানে তুই যে ইনস্ট্রাকশনটা কম্পিউটারকে দিচ্ছিস, কম্পিউটার কীভাবে সেই ইনস্ট্রাকশনকে নিয়ে কাজ করে, সেইগুলো নিয়ে আজকে ক্লাসে আমরা জানবো, ক্লিয়ার? একটু সবাই রেসপন্স করে দাও, ইয়েস অর নো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ওকে, সো হোয়াট ইজ ইয়েস প্রোগ্রামিং? স্যার। সবার প্রথমে আমাদের জানতে হবে যে প্রোগ্রামিং টার্মটার মানে কি। প্রোগ্রামিং মানে হচ্ছে কিছু ক্রিয়েট করা, মানে কিছু ডেভেলপ করা সফটওয়্যার, যে যার দ্বারা আমরা কিছু ডেভেলপ করছি, যে লজিক্যাল তোমার পার্টিকুলার কি বলবো স্টেপের দ্বারা, যে লজিক্যাল স্টেপের দ্বারা ধরো আমরা কিছু ডেভেলপ করছি, সেটা কোনো সফটওয়্যার হতে পারে, সেটা কোনো টুলস হতে পারে, ঠিক আছে, যাই হতে পারে।
তো যে কোনো জিনিস হতে পারে, যেটা যদি কিছু মানে কি বলবো স্ট্রাকচার কিছু তোমার ইনস্ট্রাকশনের থ্রু দিয়ে তৈরি করা হয়, তখনই সেই একত্রে সেই স্ট্রাকচারাল ফরম্যাটকে আমরা বলবো প্রোগ্রামিং। সো প্রোগ্রামিং টার্ম মিনস টু ক্রিয়েট সফটওয়্যার, ঠিক আছে? এটা আমরা সাধারণত ইউজ করে থাকি ইন্ডাস্ট্রিতে, কিন্তু সফটওয়্যারের ডেফিনেশন বা প্রোগ্রামের ডেফিনেশন অন্যরকম হয়, বাট আমি সিম্পলিভাবে বলছি কারণ এটা তোদের বেশি কাজে লাগবে না। এবার যদি আমরা আসি কম্পিউটার প্রোগ্রাম কি, নর্মাল প্রোগ্রাম মানে হচ্ছে, এবার আমি আমার পার্সপেক্টিভে বলছি কারণ আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো আমার রেসপেক্টিভে প্রোগ্রামিং মানে হচ্ছে টু ক্রিয়েট অর ডেভেলপ সাম সফটওয়্যার। বাট অ্যাকচুয়ালি কম্পিউটার প্রোগ্রাম মানে হচ্ছে শুধু সফটওয়্যার বললে হবে না, সেখানে আমাদের বলতে হবে কি যে এই সফটওয়্যার বা ধরো আমাদের যে হার্ডওয়্যার পার্টসগুলো দিয়ে একটা কম্পিউটার তৈরি হচ্ছে, তার প্রত্যেকটা হার্ডওয়্যার পার্টসকে আমরা কিছু ইনস্ট্রাকশন দেবো এবং সেই ইনস্ট্রাকশনের জন্য আমার সফটওয়্যার লাগবে। তাহলে কম্পিউটার প্রোগ্রাম মানে হচ্ছে আর সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট টেল আ কম্পিউটার হোয়াট টু ডু, মানে যে সেট অফ ইনস্ট্রাকশনের দ্বারা আমি কম্পিউটারকে কিছু বলছি, করার নির্দেশ দিচ্ছি, সেই সেট অফ ইনস্ট্রাকশনকে বলা হয় একত্রে কি প্রোগ্রাম। ক্লিয়ার হয়েছে সবার? ইয়েস অর নো? তাহলে যে সেট অফ ইনস্ট্রাকশনের দ্বারা আমি কম্পিউটারকে কিছু নির্দেশ দিচ্ছি যে তুমি এই কাজটা আমার জন্য করে দাও, যেগুলো কিনা উই আর নট এবল টু ডু দ্যাট। ওকে, তো সেই সমস্ত কাজের জন্য আমরা কি করি, সেই সমস্ত কাজের জন্য আমরা সেট অফ ইনস্ট্রাকশন প্রোভাইড করি। কাকে? কম্পিউটারকে। তো সেই একগুচ্ছ সেই মানে সেট অফ ইনস্ট্রাকশনকে আমরা বলি এক কথায় প্রোগ্রাম, ঠিক আছে? তো আমাদের প্রত্যেকটা কম্পিউটার, এভরি প্রোগ্রামিং মানে কম্পিউটার কিছু ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে ডিজাইন করা হয় ফর সাম স্পেসিফিক পারপাস। প্রত্যেকটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজই কিছু স্পেসিফিক পারপাসের ওপরেই বেস করে কিন্তু ডিজাইন করা। যেমন ফরট্রান বলে ছিল, যেটা তোরা জানিস, সেটা ডিজাইন করা ছিল সেই সময়কালে সবার প্রথম সায়েন্টিফিক এবং ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের জন্য। তারপরে ছিল কোবল, যেটাকে বলা হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, যেটা ডিজাইন করা ছিল সেই সময় CRM এর জন্য, মানে তোর কাস্টমার রিলেশনশিপ, এরকম মানে বিজনেস অ্যাপ্লিকেশনগুলো যেগুলো চলে, সেই পার্টিকুলার বিজনেস অ্যাপ্লিকেশনগুলোকে ডেভেলপ করার জন্য টুলগুলোকে তখনকার দিনে ইউজ করা হয়েছিল কোবল, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছিল। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, আবারও বলছি সাইন্টিফিক ক্যালকুলেশন, এইগুলোর জন্য আমরা ফরট্রান ইউজ করতাম, ঠিক আছে? এবং সিম্পলি সি ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করা হয়েছিল, আগের ক্লাসেই তোরা পড়েছিলিস যে ইউনিক্স বলে যে অপারেটিং সিস্টেম আছে সেটাকে ডেভেলপ করার জন্য। হ্যাঁ কি না বলো তোমরা সবাই? ইয়েস অর নো? আমি কারেক্ট? ওকে, থ্যাংক ইউ। তাহলে ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ প্রোগ্রামিং, কারণ আজকে আমরা ক্লাস স্টার্ট করছি সি ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং এর মিনিংই যদি আমরা না জানি এবং কেন ইউজ করা হচ্ছে এবং স্পেসিফিক্যালি আলাদা আলাদা পারপাসে কী কী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে বা বানানো হয়েছিল, সেগুলো না জানলে কিন্তু আমাদের জীবন বৃথা, মানে পড়াই বৃথা। তো আমরা এবার জানবো হোয়াই ডু উই ইউজ সি। এটা আগের দিনও আমরা পড়েছি, আজকেও আমরা দেখব। তো সেখানে আমরা জানি যে সি ল্যাঙ্গুয়েজটা মূলত ইউজ করা হয় অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যারকে ক্রিয়েট করার জন্য। ইনিশিয়ালি আমরা সি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করেছিলাম অপারেটিং সিস্টেম ডিজাইনের জন্য, ঠিক আছে? তার মধ্যে কিছু পপুলার অপারেটিং সিস্টেমগুলো যেগুলো কিনা ব্যবহার করা হয় সেটা হচ্ছে লিনাক্স ওএস, PHP, MySQL। এই MySQL, PHP, লিনাক্স ওএস এগুলো সব কিছুই কিন্তু আমরা সি ল্যাঙ্গুয়েজের দ্বারাই বানাচ্ছি। তাই জন্য আজকালকার দিনেও সি ল্যাঙ্গুয়েজের কিন্তু ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ, এই জন্য কিন্তু এই সাবজেক্টটাকে অবসুলেট করে দেওয়া হয়নি বা এই সাবজেক্টটাকে এলিমিনেট করে দেওয়া হয়নি তোমাদের সিলেবাসের থেকে। তোমাদের সিলেবাসে স্টিল আজকের ডেটেও শেখানো হচ্ছে সাবজেক্টটা যথেষ্ট গুরুত্ব দিয়ে। তার একটাই কারণ দেখো যে PHP, MySQL, লিনাক্স অপারেটিং সিস্টেম এগুলো সবগুলোই কিন্তু তৈরি করা হয়েছিল সি ল্যাঙ্গুয়েজের দ্বারা। এই কারণে তাহলে ওয়াই ডু উই ইউজ সি, আশা করি তোমরা সবাই কারণটা বুঝতে পেরেছো কেন এত পপুলার, ঠিক আছে? তো এবার হচ্ছে হোয়াট ইজ সি। তো তোমরা জানো সি হচ্ছে একটা মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। কেন মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ কি না আমি সেগুলো নিয়ে আলোচনায় আসবো, কিন্তু তোমরা অলওয়েজ এইটা জানো যে সি হচ্ছে কি। আমি যদি জিজ্ঞাসা করি 100 জন স্টুডেন্টের মধ্যে, আমি সেখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়াতে গিয়ে যেই রিপ্লাইটা পেয়েছি সেটা হচ্ছে স্যার সি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বুঝতে পারলে তোমরা? বা কেউ কেউ আবার বলেছে কি স্যার মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ বলেনি, বলেছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। কিন্তু এখানে তোমার কেন মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ সেটা আমরা আজকে দেখবো, ঠিক আছে? এটা একটা পয়েন্ট। তাহলে সি মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা আমরা জানলাম। সি হচ্ছে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে যে ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো মূলত আমরা কি করি,
আমরা কম্পিউটার সিস্টেম ডিজাইন বা অপারেটিং সিস্টেম ডিজাইন এগুলোর ক্ষেত্রে ব্যবহার করি, সেগুলো জেনারেল পারপাস মানে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই হয়। এবং এগুলোর দ্বারা আমরা কি করি, এগুলোর দ্বারা আমরা ফার্মওয়্যার বা পোর্টেবল অ্যাপ্লিকেশনগুলোকে ডিজাইন করি। ঠিক আছে, তো তোমাদের যদি পরীক্ষাতে আসে যে সি লেভেল ল্যাঙ্গুয়েজটা কি ল্যাঙ্গুয়েজ, অপশান দেয় হাই লেভেল, লো লেভেল, মিডিয়াম মিডল লেভেল, তো তোমাদের অ্যান্সার কি হবে? হাই লেভেল। এই দেখো আবারও একজন মিডল লেভেল। আবারও একজন ভুল মিডল লেভেল। ঠিক আছে, কেন মিডল লেভেল সেটা দেখো। এবার আমি এটার অ্যান্সার তোমাদেরকে দিই কেন মিডল লেভেল। দেখো সি ল্যাঙ্গুয়েজটা এমনই একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কিন্তু কানেক্ট করে। ঠিক আছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা একটা মজার করে একটু বোঝার চেষ্টা করি জিনিসটা কি। ধরো আজকে এখানে একটা মানুষ আছে লেটস সে, ঠিক আছে, আর এখানে একটা মানুষ আছে। এই এক্সাম্পলটা সবাই দেয়, সমস্ত টিচাররাই দেয়, এটা খুব ভালো একটা এক্সাম্পল। এদের দুজনের মধ্যে কমিউনিকেট করতে হবে। একজন হয়তো ইংলিশ জানে, আরেকজন হিন্দি বেঙ্গলি জানে। ফর অ্যান এক্সাম্পল আমরা ধরো আমরা ইন্ডিয়ান, তো আমরা হিন্দি বেঙ্গলি আমরা ইউজ করছি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, বাট যারা ইউএসএ থাকে তারা ইংলিশ ইউজ করে। এবার আমি যদি ইউএসএ এর এই ব্যক্তিদের সাথে যদি ইন্ডিয়ান ব্যক্তির কমিউনিকেট করাতে চাই, তাহলে কি কমিউনিকেশন হবে? কারণ এ তো হিন্দি জানে, এ জানে ইংলিশ, বলো পারবে? নো স্যার, পারবে না। তাহলে এদের মাঝখানে আমাদের একজনকে লাগবে, সেটাকে ধরো নরমালি আমরা ইংলিশে মিডিয়েটর। কি লাগবে বলো? মিডিয়েটর। হ্যাঁ, মানে যেটাকে আমরা আরেক ভাষায় বলি ট্রান্সলেটর লাগবে। সেই ট্রান্সলেটর কি করবে? ইন্টারপ্রিটার। গুড। সেই ট্রান্সলেটর ইন্টারপ্রিটার যে কিনা কি করবে, যে কিনা এই হিন্দিটাকে ইংলিশে কনভার্ট করবে আর ইংলিশটাকে হিন্দিতে কনভার্ট করবে, তবে কিন্তু এই ফেথফুল কমিউনিকেশনটা এস্টাবলিশ হবে। সেরকমভাবে সি লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু এই কাজটাই করছে। যদি আমরা দেখি সি লেভেল ল্যাঙ্গুয়েজ কি করছে, সি লেভেল ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে মেশিন যে লেভেলে বোঝে, ল্যাঙ্গুয়েজে বোঝে। মেশিন কি ল্যাঙ্গুয়েজ বোঝে? মেশিন শুধু কিন্তু 1010 বোঝে। আমি আগের দিনও বলেছি, ইয়েস অর নো, হ্যাঁ কি না? শুধু বাইনারি নাম্বার বোঝে, বাইনারি নাম্বার বোঝে। আর আমরা কিন্তু কোড কখনো বাইনারি ল্যাঙ্গুয়েজে লিখি না, আমরা ইংলিশেই লিখি। তোমরা আগেও পড়েছো বা তোমরা আগেও জেনেছো যে তোমরা সেকেন্ড সেমিস্টার থেকেই পড়ে এসছো যে অ্যালগোরিদম আমরা লিখতাম কি করে? স্টেপ 1 সেখানে আমরা লিখতাম স্টার্ট, ইয়েস অর নো। স্টেপ 2 টেক ইনপুট ফ্রম ইউজার, ইয়েস অর নো, হ্যাঁ কি না বলো? তাহলে আমরা কিন্তু এই ভাষায় লিখছি, কিন্তু কম্পিউটার কিন্তু এই ভাষা বুঝতে পারছে না। কম্পিউটার শুধু 1010ই বোঝে। ঠিক আছে, কম্পিউটিং ডিভাইস 1010 বোঝে। তাহলে এই যে একটা কম্পিউটিং ডিভাইসের সাথে ইউজারের কমিউনিকেট করাবে, মানে আমি যদি আজকে কোনো মেশিনকে ইনস্ট্রাকশন দিই আর সেই মেশিনটা যদি আমার ইনস্ট্রাকশনটা নাই বুঝতে পারে, তাহলে আমি যে কাজের জন্য ইনস্ট্রাকশনটা দিচ্ছি সেই কাজটা কি সম্পূর্ণ হবে? তোমরা বলো, হবে না? হবে কি? হবে না। তাহলে তাহলে কি করতে হবে? তাহলে আমাদের মাঝে কাউকে বসাতে হবে যে কিনা এই ট্রান্সলেটর বা ইন্টারপ্রিটারের মতোই কাজ করবে। তো সি ল্যাঙ্গুয়েজ সেই গ্যাপটাকেই অ্যাকচুয়ালি মিনিমাইজ করে। সি ল্যাঙ্গুয়েজ কি করে? এই ইউজার বা হিউম্যান ইন্টারফেসেসতে, মানে হিউম্যান ইন্টারফেসে যা যা ইনস্ট্রাকশন হিউম্যান দিচ্ছে বা ইউজার দিচ্ছে, সেইটাকে নিয়ে সেটাকে একদম লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ মানে 1010তে কনভার্ট করতে হেল্প করে দেয়। তাহলে আমরা বলতে পারি সি কে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে অ্যাজ বিকজ অফ কি ইট ব্রিজেস দ্য গ্যাপ বিটুইন লো লেভেল ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ কল দ্য মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি বা হিউম্যান ফ্রেন্ডলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? এবার তুমি আমাকে জিজ্ঞাসা করবে যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি স্যার? লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আবারও 1010 যেগুলো কিনা মেশিন জেনারেট করছে। তো সি কি করে? সি ডাইরেক্টলি ইন্টারাক্ট করতে পারে হার্ডওয়্যার ডিভাইসগুলোর সাথে। সি কি করে? ডাইরেক্টলি কিন্তু তোমার ইন্টারাক্ট করতে পারে হার্ডওয়্যার ডিভাইসগুলোর সাথে। আমাদের কম্পিউটারে যদি আমরা দেখি, আমাদের কম্পিউটার কি কি দিয়ে তৈরি বলো? একটা মাদারবোর্ড আছে, তার মধ্যে একটা প্রসেসর আছে, ইয়েস অর নো, একটা হার্ড ডিস্ক আছে, একটা র্যাম আছে, তাই এগুলো তো হার্ডওয়্যার, ইয়েস অর নো, ইয়েস অর নো। আর এই হার্ডওয়্যার ডিভাইসগুলোর মধ্যে আমাদের কি আছে? মেমোরি অ্যাড্রেস আছে, অবশ্যই প্রত্যেকটা এক মেমোরি অ্যাড্রেস আছে, রেজিস্টার আছে। তো মেমোরি অ্যাড্রেস, রেজিস্টার এগুলো দিয়ে আমাদের কিন্তু কি হয়? আমাদের কিন্তু একটা কম্পিউটিং ডিভাইস তৈরি হয়।
যেগুলো কিনা হার্ডওয়্যার পার্টস। এবার ব্যাপারটা হচ্ছে সি প্রোগ্রামিং, আমি যখন বলবো কেউ কথা বলিস না, তোদের কোশ্চেন থাকলে আমি নেবো, ঠিক আছে? 1 বাই 1 কোশ্চেন করবি। আমি একটা শেষ করি আগে, শোন আগে ভালো করে আমার কথাটা, নাহলে তোরাই বুঝতে পারবি না। তো সি ল্যাঙ্গুয়েজ কি করে, এই ডাইরেক্টলি মেমোরি অ্যাড্রেস বা রেজিস্টারের সাথে কমিউনিকেট করতে পারে। এটা সি ল্যাঙ্গুয়েজের একটা বড় অ্যাডভান্টেজ। এই জন্য আজকালকার দিনে ইভি সেক্টরে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা আছে সেটা হচ্ছে এমবেডেড সি, এবং যার মানে মানে কি বলবো, যার ডিমান্ড বিশাল। একটু আগে আমার কাছে একটা জব অপরচুনিটি এসেছে যার প্যাকেজ হচ্ছে 30 লাখ। তো ব্যাপারটা হচ্ছে এবং আমার কাছে যে স্কিল সেটটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে মিনিমাম 4-5 ইয়ার্সে এমবেডেড সিতে এক্সপার্ট হতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এই যে এমবেডেড সি এর মানে ডিমান্ড দিন দিন বাড়ছে। কারণ কারণ এইটাই হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যে কিনা হার্ডওয়্যারের সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারে, আদার্স ল্যাঙ্গুয়েজগুলো পারে না। তুমি যদি জাভাতে যাও, তুমি পাইথনে যাও, ডাইরেক্টলি ও হার্ডওয়্যার কম্পোনেন্টের সাথে বা মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের সাথে ডাইরেক্টলি ইন্টারাক্ট করতে পারে না, এটা তাদের ড্রব্যাকস। তো সি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু পারে। তো সি ল্যাঙ্গুয়েজে আমরা পয়েন্টার ইউজ করব, পরবর্তীকালে পড়বি। তারপর আমরা সি ল্যাঙ্গুয়েজে আমরা তোদেরকে শেখাবো বিট ওয়াইজ অপারেটর। এইগুলো কিন্তু কি, এই বিট ওয়াইজ অপারেটর, পয়েন্টার, এগুলো কিন্তু অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে অনেক সিমিলারিটি আছে। যখন আমরা দেখাবো তখন তোরা বুঝতে পারবি। তো বিট ওয়াইজ অপারেটর বা পয়েন্টার এগুলো অনেকটা যেহেতু অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্টেড, তাহলে আমি বলতে পারি মানে মানে কি বলতে পারি, মানে একটা রিলেশন খুঁজে পেলাম যে সি ল্যাঙ্গুয়েজও তাহলে ডাইরেক্টলি আমার হার্ডওয়্যার সাথে কমিউনিকেট করতে পারে। এই জন্য আমরা সি লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যেও রাখতে পারি। আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কেন? কারণ দেখ, ইউজার কি করছে, ইউজার ইনস্ট্রাকশন দিচ্ছে, তাই না? তোরা আজকে সি লিখছিস, দেবসিতে লিখছিস, দেব সি প্লাস প্লাসে লিখছিস, টার্বোসিতে লিখছিস, তাই না? লিখছিস কি না? ইয়েস অর নো, লিখছিস তো? তাহলে যে ইন্টারফেসে তোরা লিখছিস সেই ইন্টারফেসে তোদের যে অনেক রকমের ফাংশন প্রোভাইড করছে, অনেক ধরনের লুপিং কন্ডিশন প্রোভাইড করছে, যেগুলো কিনা তোর প্রোগ্রামকে স্ট্রাকচার ওয়েতে রিপ্রেজেন্ট করতে হেল্প করছে, তাই না? এবং যেগুলো যাই লিখছিস সেগুলো তুই ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখছিস, ইয়েস অর নো? প্রিন্ট এফ, স্ক্যান এফ, এগুলো ইংলিশে লিখছিস তো, হ্যাঁ কি না বল? হ্যাঁ। তাহলে এই সমস্তগুলো কিন্তু মডার্ন যে সমস্ত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে তাদের সাথে সিমিলার, লাইক পাইথন, লাইক জাভা। এই জন্য আমরা যত হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যে ফিচার্সগুলো আছে সেই ফিচার্সগুলো আমরা সি এর মধ্যে দেখতে পাই। আবার লো লেভেল যে ফিচার্সগুলো আছে সেগুলো কিন্তু আমার সি লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে, মানে সি যে ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে দেখতে পাই। আবার সি ল্যাঙ্গুয়েজ কি খুব পোর্টেবল, কারণ সি প্রোগ্রামকে তুই ডিফারেন্ট হার্ডওয়্যারের পার্টস, মানে ডিফারেন্ট হার্ডওয়্যার, ডিফারেন্ট মডিফিকেশনের তুই কম্পিউটিং ডিভাইসে ইউজ করতে পারবি, ঠিক আছে? এই সমস্ত সাপোর্টগুলোর জন্য কিন্তু আমরা সি ল্যাঙ্গুয়েজকে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ বলি। বারবার বলছি, সি লেভেল ল্যাঙ্গুয়েজকে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। মানে সি লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে, যদি এইটা আমি একটা সেট ধরি আর এটা যদি আমি একটা সেট ধরি, এই ফার্স্টের এটাকে আমরা বলছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সেট। কি বললাম? হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সেট, ঠিক আছে? তারা একজন জয়েন করিয়ে দিই, এক সেকেন্ড। তোদেরকে যেভাবে পড়াচ্ছি তোরা বোঝা ট্রাই কর, চুপচাপ শোন, দেখ তোরা অনেক কিছু শিখতে পারবি। এইভাবে তোদেরকে গ্যারান্টি দিচ্ছি, কেউ পড়াবে না। লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার এই দুটোরই যেহেতু ফিচার্স আছে, আমরা কিন্তু এর ইন্টারসেক্টিং পয়েন্টটা নেব। তাহলে এই মাঝে রয়েছে কে? যেমন ধর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা কি কি বলছি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা বলছি সি প্লাস প্লাস, জাভা, পাইথন, ঠিক আছে? লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি? কোবল, বললাম না এক্ষুনি, ইয়েস অর নো? ফোরট্রান, ইয়েস অর নো? এগুলো সব এই যে এদের দুজনের মাঝে যে বসে আছে, মানে এই দুটোরই ফিচার্স যার মধ্যে রয়েছে কিছুটা কিছুটা করে, সেটাই হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। তো সি লেভেল ল্যাঙ্গুয়েজ আজকের পরে কেউ ভুলবি না, সি ল্যাঙ্গুয়েজ কি রে? মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। Am I clear to all? Yes or no? বলো। তাহলে সি Yes sir. বললাম। কারোর কোনো কোশ্চেন আছে এই Yes sir. কারোর কোনো কোশ্চেন আছে এই অবধি? No. No, all clear? প্লিজ একটু কনফার্ম করে দাও সবাই, নেক্সট আমি যাব। Yes sir. থ্যাংক ইউ। চলো নেক্সট, চলো। এবার আমাদের জানতে হবে, যদি আমরা সি লেভেল ল্যাঙ্গুয়েজকে জানি তাহলে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে আগে বোঝার চেষ্টা করব। কারণ তোরা ছোটবেলা থেকে যখন ইংলিশে আজকে তোরা সেন্টেন্স লিখতে জানিস, প্যারাগ্রাফ লিখতে জানিস, তোরা বড় বড় অনেক কিছু লিখতে পারিস। কেন বলতো? তোদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে ধরে ধরে। প্রথমে যখন তোরা একেবারে ছোট ছিলিস তখন তোদেরকে অ্যালফাবেট পড়ানো হতো, এ বি সি ডি লেখানো হতো প্রায় 1 বছর ধরে, প্রায় কয়েক মাস ধরে। ইয়েস অর নো বল? লিখেছিস কিনা তোরা, হ্যাঁ কি না?
তোকে চেনানো হতো যে এইটা হচ্ছে ক্যাপিটাল এ, এটাকে স্মল এ বলে, এটা হচ্ছে ক্যাপিটাল বি, এটাকে স্মল বি বলে। তো ধীরে ধীরে তুই অ্যালফাবেট গুলোতে যখন সড়গড় হলি যে কোনটাকে কাকে কি বলে, কখন আমরা ছোট হাতের এ ইউজ করি, কখন আমরা বড় হাতের এ ইউজ করি, তখন ধীরে ধীরে তোরা ওয়ার্ডের কনসেপ্ট পেলি। ওই ছোট ছোট যে তোরা যে এই যে অ্যালফাবেট গুলো নিলি, এই অ্যালফাবেট গুলো নিয়ে তোদের ছোট ছোট ওয়ার্ড শেখানো হলো, তাই না? এবং সবার প্রথম যে ওয়ার্ডসটা শেখানো হয় এ দিয়ে শেখানো হয়, অ্যাপেল পড়ানো হয় সবার বাড়িতে, সবাই পড়ায়, ইয়েস অর নো বল, বা অ্যান্ড, এটাই তো ওদের বইতে লেখা থাকতো, নয় অ্যাপেল নয় অ্যান্ড থাকতো, ইয়েস অর নো, ইয়েস অর নো, ছোটবেলাকার বইগুলোতে আমরা পড়ে এসেছিলাম। তাহলে কি হয়েছে, তাহলে এই যে ছোট ছোট অ্যালফাবেট, সেই অ্যালফাবেট গুলো জুড়ে জুড়ে আমরা প্রথমে ওয়ার্ড বানাতে শিখলাম, এবং আমরা কিছু আবারও কিছু মাস ধরে যখন এইরকম ছোট ছোট ওয়ার্ড গুলোকে আমরা ধাতস্থ করলাম এবং ওয়ার্ড ফরমেশন করতে শিখলাম, তখন আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে ধীরে ধীরে সেন্টেন্স শিখলাম। কি শিখলাম? তোমার নাম লেখা শিখলে, আই অ্যাম লেখা শিখলে, আই লাইক ক্রিকেট বা যাই বলো, ফুটবল বা যাই হোক, এরকম ভাবে ধীরে ধীরে শিখলে, সেখান থেকে আস্তে 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 সেই ছোট ছোট ঠিক আছে কি ছোট ছোট তোমার এইরকম সেন্টেন্সগুলোকে দিয়ে তুমি একটা প্যারাগ্রাফ লিখতে শিখো। জাস্ট লাইক সিমিলার তোমার সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রেও যদি তোরা আজকে শিখতে চাস ভালো করে, তাহলে আমি তোদেরকে এইভাবেই প্রসেসে এগোচ্ছি। তোদেরকে প্রথমে আমাদের আজকের ক্লাসে, আজকে লাস্ট স্লাইড অবধি যখন যাব তখন তোরা দেখবি আজকের ক্লাসে আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে তোদেরকে শেখানো যে স্টেপ ইন লার্নিং সি। সি শেখার জন্য সি কিভাবে আগে ওয়ার্ক করে, এই ল্যাঙ্গুয়েজটা ওয়ার্ক করে কি করে সেটা শেখাবো। তারপর তোদেরকে দেখাবো যে সি ল্যাঙ্গুয়েজ কী কী ক্যারেক্টার, কী কী অ্যালফাবেট, কী কী ডিজিটাল মানে ডিজিট বা কী কী স্পেশাল সিম্বল ইউজ করে, সেইগুলোর ব্যাপারে আজকে তোদেরকে আইডিয়া দেবো। আজকের ক্লাসে এইটাই থাকবে আমার মেন অবজেক্টিভ, যে সি ল্যাঙ্গুয়েজে কী কী অ্যালফাবেট আমরা ইউজ করতে পারি, কী ধরনের মানে আমরা স্পেশাল ক্যারেক্টার ইউজ করি, ঠিক আছে, এইগুলো আমরা শিখবো আজকে, ঠিক আছে। এর পরের দিন আমরা কি শিখবো, যখন এগুলোতে তোরা ধাতস্থ হয়ে গেলি, তোদের পরের দিন তোদেরকে কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল, কিওয়ার্ড, বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে, বিভিন্ন ভ্যারিয়েবলের ব্যাপারে আমরা আইডিয়া দেবো, কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের ব্যাপারে। এই দুটো জিনিস যখন জেনে যাবি তখন তুই একটা ইনস্ট্রাকশন লিখতে শিখবি, একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন লিখতে শিখবি, নট আ প্রোগ্রাম, সিঙ্গেল ইনস্ট্রাকশন। আমি বলেছি কি সেট অফ ইনস্ট্রাকশন কল্ড প্রোগ্রাম, রাইট? ইয়েস অর নো? প্রিভিয়াসলি আমি বলেছি, হ্যাঁ কি না বলো তোমরা, বলেছি কি না? আমরা কিন্তু আজকে আমরা কিন্তু ইনস্ট্রাকশন লিখতে শিখলাম। যেদিন আমরা এই একটা একটা ছোট ছোট ইনস্ট্রাকশনকে লিখতে শিখবো নিজের দ্বারা এবং প্রপারলি পারবো এবং তার মিনিংটা আমার কাছে জাস্টিফাই, এবং আমি জানি যে এই ইনস্ট্রাকশনটা কম্পিউটার কি কাজ করবে, সেদিন আমি প্রোগ্রাম লেখা স্টার্ট করে দেবো। কারণ আমি ইনস্ট্রাকশন লিখতে শিখেছি এবং এই রকম ভাবেই আমি যখন অনেকগুলো ইনস্ট্রাকশনকে জুড়বো তখনই ওটা একটা স্পেসিফিক টাস্ককে ইন্ডিকেট করবে, যেটা কিনা একটা কম্পিউটিং ডিভাইস তোমাকে এক্সিকিউট করে দেবে। বুঝতে পারলে কি পারলে না বলো? তাহলে যেভাবে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখেছো সেভাবেই তোমাকে স্টার্ট করতে হবে সি ল্যাঙ্গুয়েজ শেখা। যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার এটাই প্রসিডিওর। যেমন তোমরা হিন্দি, বাংলা, ইংলিশ শেখার জন্য যে প্রসিডিওর ফলো করো, সেম তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ তুলে নাও আজকে তোমার কম্পিউটার সায়েন্সের আশপাশে, সমস্তগুলোকে এইরকমভাবে স্টেপে যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো ভেবে যদি শিখতে পারো, তাহলে তুমি প্রোগ্রাম লিখতে পারবে, এটা গ্যারেন্টি দিয়ে গেলাম আজকে। 3 বছর তোমার কমপ্লিট হবে সিএসটি, তারপরে আমাকে এসে বলো একজন যে না স্যার আমি তবুও শিখতে পারিনি, এইভাবে স্টেপ ফলো করার পরে, ঠিক আছে? একজনও আমাকে এসে বলো শুধু যে শিখতে পারিনি। আশা করছি কেউই বলবে না, কারণ এর আগেও আমি পড়িয়েছি, কেউ বলেনি, কারণ এর এইরকমভাবে পড়লে কারোর পক্ষেই কোনো জিনিস করা অসম্ভব নয়। তো তাহলে আমরা বুঝতে পারলাম ইনস্টেড অফ স্টেট অ্যাওয়ে লার্নিং হাউ টু রাইট প্রোগ্রাম, উই মাস্ট নো হোয়াট অ্যালফাবেট, নাম্বারস অ্যান্ড স্পেশাল সিম্বল আর ইউজড ইন সি। এটাই আমি বলতে চাইছিলাম যে আজকের ক্লাসে আমরা এগুলোই জানবো। দেন আমরা পরের ক্লাসে জানবো হাউ ইউজিং দেম ইন কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল, কিওয়ার্ডস আর কনস্ট্রাক্টেড। মানে এই যে স্পেশাল ক্যারেক্টারগুলো তুই শিখলি, নাম্বার শিখলি, অ্যালফাবেট শিখলি, সেগুলোকে কাজে লাগিয়ে তুই কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল এবং কিওয়ার্ডে কিভাবে তৈরি করবি বা কিভাবে করা হয়েছে, এবং ফাইনালি এই সমস্ত জিনিসগুলোকে ফর্ম করলে তুই একটা ইনস্ট্রাকশন ফর্ম করতে পারবি। আর সেই গ্রুপ অফ ইনস্ট্রাকশন দিয়ে তুই কি করতে পারবি, তুই একটা ফর্ম করতে পারবি প্রোগ্রাম। ইয়েস অর নো বল? এই স্লাইডে সবার ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না বল? হ্যাঁ দাদা। ইয়েস স্যার। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। চলো তাহলে এবার আমরা যাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গাতে। এইখানে একটুখানি মিসম্যাচ হয়ে গেছে, এটা পরের স্লাইডে যেত, এটা আগের স্লাইডে চলে এসছে, ঠিক আছে? এবার থেকে খুব ভালো করে দেখ। আমাদের সি প্রোগ্রামিং এর কম্পাইলেশনের কিছু স্টেজেস আছে,
সেই স্টেজেসগুলো কি 4টে স্টেজে আমাদের সি প্রোগ্রামিং এর কম্পাইলেশন হয়। মানে তুমি যখন তোমার কোড এডিটরের মধ্যে কোনো কোড লিখছো সেই কোডটাই 1010তে কনভার্ট হওয়ার মাঝে আমরা 4টে স্টেজেস দেখে থাকি। ফার্স্ট স্টেজেস কি, কেউ একজন নামটা এখানে একটু পড়ে দেবে, একজন, এনিওয়ান, ভালো লাগবে, ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে। বলো ফার্স্ট লেখাটা কি লেখা আছে? পড়বো? হ্যাঁ পড়ো পড়ো, যে একজন পড়ো। এই আমার একজন যে কোনো একজন, প্রি প্রসেসিং। ভেরি গুড। তাহলে আমাদের যখন সি প্রোগ্রামিং এর কম্পাইলেশন স্টেজে যখন আমরা যাব, তো কম্পাইলেশন স্টেজের ফার্স্ট যে প্রসিডিউরটা হচ্ছে, ফার্স্ট যে স্টেজটা থাকে তাকে প্রি প্রসেসিং বলে। প্রি প্রসেসিং বেসিক্যালি অ্যাকচুয়ালি কি বলতে গেলে এটা হচ্ছে প্রোগ্রামের সোর্স কোড। সোর্স কোড কি? সোর্স কোড হচ্ছে তোমরা দেখবে যখন তোমরা প্রোগ্রামগুলো লিখবে, আজকে আমি শেখাবো, তখন তোমরা ওই প্রোগ্রামগুলোকে .c এক্সটেনশন ফাইলে সেভ করো। ওকে, ক্লিয়ার? তো এইটাকেই বেসিক্যালি আমরা সোর্স কোড বলবো। তো প্রি প্রসেসিং তোমার হয় অ্যাকচুয়ালি প্রোগ্রামের সোর্স কোড। তো এই প্রি প্রসেসিং সোর্স কোডের মধ্যে আমরা রেজাল্ট হিসাবে কি পাই? ইনক্লুড থাকে, এক্সপ্যান্ড করলে ডিফাইন থাকে, রিজলভ করলে ইনক্লুড থাকে, এবং এইটার মাধ্যমে কি হয়, এর মাধ্যমে তোমার কমেন্টগুলোকে রিমুভ করে দেয়। মানে তুমি বুঝতে পারলে না, কথাটা বোঝো। তোমাদেরকে আমি দেখাই একটা প্রোগ্রামে, এই যে প্রোগ্রামটা লেখা আছে দেখতে পাচ্ছ তোমরা সবাই, একটু আমাকে ইয়েস বা নো বলবে। লেখা আছে, হ্যাঁ? তো এই প্রোগ্রামটা লেখার পরে তুমি এই দেখতে পাচ্ছ না? হ্যালো, আচ্ছা, এই প্রোগ্রামটা আমরা লিখলাম, ধরো লেটস আমি বলছি এটা সি, ইজি সি লিখছি। ইজি সি বলে একটা ফাইল আমরা তৈরি করেছি। এই মানে সরি, যে ফাইলটা তৈরি করেছি সেই ফাইলের মধ্যে আমরা এই প্রোগ্রামটা লিখেছি, এবং সেই ফাইলটাকে আমরা .c নামেও .c এক্সটেনশনে সেভ করছি। তাহলে এটা হয়ে গেল আমার সোর্স কোড। এই সোর্স কোডটা যখন প্রি প্রসেসরের কাছে যাবে, তখন ও কি করবে? প্রথমে যে হেডার ফাইলটা ইউজ করেছো সেই হেডার ফাইলটাকে রিজলভ করবে। রিজলভ মানে স্যার সেই হেডার ফাইলটা কি কি মিনিং, কি কি কাজ করছে সেই জিনিসগুলোকে কম্পিউটারকে ইনফর্ম করবে। ঠিক আছে, conio.h এরও তাই। তাহলে হেডার ফাইলগুলোকে রিজলভ করে। ঠিক আছে, কে মাঝখানে জয়েন করছে? একটু তাড়াতাড়ি জয়েন করবি যারা জয়েন করার, ঠিক আছে, নাহলে তোরাই বুঝতে পারবি না। তাহলে কি করে? ফার্স্ট পয়েন্ট হচ্ছে হেডার ফাইলকে রিজলভ করে। এবার আমরা প্রোগ্রাম লেখার সময় অনেক কমেন্ট ইউজ করি, দেখতে পাচ্ছিস কমেন্ট ইউজ করছে, ফাংশন প্রোটোটাইপ বলে, ফাংশন কল বলে। এই ডবল, এই যে ব্ল্যাক স্ল্যাশ দিয়েছে, এটাকে বলা হয় কমেন্টিং। কি বলে এটাকে? কমেন্ট দেওয়া। এটার দ্বারা আমরা কি করতে পারি? কমেন্ট ইউজ করি। তাহলে এই কমেন্টগুলোকে কিন্তু অ্যাকচুয়ালি এক্সিকিউশনের সময় এগুলোকে অমিট করে দেয়। কে অমিট করে? আজকে তোরা শিখে গেলি কে অমিট করে? প্রি প্রসেসর স্টেজ। বুঝতে পেরেছিস কি পারিসনি বল? কারোর কোনো ডাউট আছে? হাজারো বার জিজ্ঞাসা করবি। নো স্যার। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে আমাদের কাজ হচ্ছে, আর যদি ডিফাইন ইউজ করি তাহলে সেটাকে এক্সপ্যান্ড করে। ডিফাইন এই প্রোগ্রামিংয়ে দেখতে পাবি না, কোনো প্রোগ্রামিংয়ে ডিফাইন বলে লেখা থাকে। ডিফাইনটা ইউজ করার যদি কোনো ম্যাথ ফাংশন ইউজ করছিস, ঠিক আছে, এই ধরনের কিছু ইউজ করছিস, কোনো ম্যাথ ফাংশন ইউজ করছিস, ডিফাইন। তাহলে এই ম্যাথ ফাংশনের মধ্যে কি কি রয়েছে, কি কি ফাংশন ইনক্লুডেড রয়েছে, তার অপারেশন কি, এই সমস্ত কিছু জানতে চায় মেশিন। তখন কি করে? তখন অ্যাকচুয়ালি এই প্রি প্রসেসর এই ডিফাইনের আন্ডারে যে ফাংশনটা তুমি লিখছো, ম্যাথ ফাংশন বলো, সেটাকে এক্সপ্যান্ড করে দেখে যে তার মধ্যে আরও কি 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 রয়েছে, ঠিক আছে, বা কি কি লাগতে পারে আমার এই পার্টিকুলার ইনস্ট্রাকশনটা যেটা আমাকে ইউজার দিয়েছে সেই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করাতে। ওকে, ধরো তুমি আজকে বলছি, ধরো লেটস সে হাত তুলছিস আমি শুনছি, ধরো তুমি বলছো যে আজকে তুমি কি করবে, আজকে তুমি সি প্রোগ্রামিংয়ে তুমি ধরো কোনো কোয়াড্রেটিক এক্সপ্রেশনের রুট বার করবে, সেই ক্ষেত্রে তোমার ম্যাথ ফাংশন লাগবে। তো এই ম্যাথ ফাংশন ইউজ করা হচ্ছে, বা তুমি লগারিদমিক কোনো এক্সপ্রেশনকে সলভ করতে চাইছো ইউজিং সি প্রোগ্রামিং, বা কোনো অ্যালজেব্রিক ফাংশনকে তুমি সলভ করতে চাইছো, সেই ক্ষেত্রে লাগবে, সেই ক্ষেত্রে ম্যাথ ফাংশন লাগবে। এবং ডিফাইনের মধ্যে আমি ওটাকে লিখলাম যখন, তখন কি করলো, তখন এই প্রি প্রসেসর ওই ডিফাইনটাকে এক্সপ্যান্ড করে দেখলো যে কি কি আছে ওর মধ্যে, বা আমাকে যা ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমার সেই ম্যাথামেটিক্যাল অপারেশনটা করার জন্য কি কি ফর্মুলাস লাগবে, কি কি আমাকে কি কি লাগতে পারে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি দেখে। আর কি করে? কমেন্টগুলোকে রিমুভ করে দেয় এক্সিকিউশনের সময়, আর ইনক্লুড যেটা আছে সেটাকে রিজলভ করে। তাহলে প্রি প্রসেসিংয়ের কাজ হচ্ছে, যদি শর্টে কেউ বলতে চাস তাহলে বলবি প্রি প্রসেসিং বেসিক্যালি সোর্স কোড, প্রোগ্রাম সোর্স কোডটাকে ইনপুট হিসাবে অ্যাকসেপ্ট করে এবং প্রি প্রসেস কোডকে ডেভেলপ করে।
ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে কি করে প্রোগ্রাম সোর্স কোড মানে যে প্রোগ্রামটা তুই লিখছিস কোড এডিটারে সেই প্রোগ্রাম কোডটাকে অ্যাকসেপ্ট করে অ্যাজ এ সোর্স কোড আকারে এবং সে আউটপুট আকারে তৈরি করে প্রি প্রসেস কোড। আর রেজাল্ট হিসাবে আমরা পাই কি সেখানে কোনো ডিফাইন থাকে না, কোনো ইনক্লুড থাকে না, কোনো কমেন্ট থাকে না, কমেন্টগুলোকে রিমুভ করে দেওয়া হয়, ডিফাইনটাকে এক্সপ্যান্ড করে যেই পার্টিকুলার ফর্মুলাস যেই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন যেগুলো লাগবে ওগুলোকে কাজে লাগায় আর ইনক্লুড ফাংশনটাকে রিজলভ করে। এটা হয়ে গেল প্রথম স্টেজ প্রি প্রসেসিং। আমরা পরের স্লাইডে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপরে আমরা আসি কম্পাইলেশন। কম্পাইলেশন হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ এর কাজই হচ্ছে কি করা এই প্রি প্রসেস কোড যেটা HLL এ রয়েছে মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে রয়েছে সেটাকে অ্যাসেম্বলি লেভেল কোডে কনভার্ট করা। বুঝতে পারছো? তাহলে ডাইরেক্টলি কিন্তু মেশিন কোডে কনভার্ট হয় না, প্রথমে হাই লেভেল LL মানে HLL মানে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, শর্টে লিখেছি। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ফার্স্টলি কিন্তু একেবারেই ডাইরেক্টলি মেশিন কোডে কনভার্ট হয় না, প্রথমে কিসে কনভার্ট হয় আমি লিখছি, বলো তোমরা কিসে কনভার্ট হয়? অ্যাসেম্বলি কোডে, অ্যাসেম্বলি কোড, ঠিক আছে। তাহলে প্রি প্রসেস কোড মানে যেটা কিনা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে রয়েছে সেটাকে অ্যাসেম্বলি কোড ইনস্ট্রাকশনে কনভার্ট করার কাজই হচ্ছে কম্পাইলেশন। কম্পাইলেশন হচ্ছে সেকেন্ড স্টেজ যেখানে আমাদের কম্পাইলার আমরা বেসিক্যালি ইউজ করি। তো কম্পাইলার বেসিক্যালি অ্যাসেম্বলি কোডকে প্রডিউস করতে হেল্প করে, যেটা .asm বলি আমরা, ঠিক আছে, বা এরকম ফাইল হয়, ঠিক আছে, তোরা পড়বি, পরে যাচ্ছি। তা কম্পাইলার প্রডিউস অ্যাসেম্বলি কোড হয়ে গেল। এবার এই অ্যাসেম্বলি কোড কি করবে? এই অ্যাসেম্বলি কোড ফার্দার ওই অ্যাসেম্বলি কোড ইনস্ট্রাকশনটাকে অবজেক্ট কোড ফাইলে কনভার্ট করবে। তার মানে কি হলো, এখানে তোরা .asm ফাইল পেলি, এই ফাইলটাই কনভার্ট হয় .obj ফাইলে তৈরি হয় অবজেক্ট কোড বলে, যেটা আর কিছুই না, যেটা কিনা যেই ফাইলটাকে তোরা যদি কোনো কম্পিউটারে কখনো খুলিস তাহলে এই ফাইলের মধ্যে অসংখ্য হেক্সাডেসিমেলের কিছু কোড লেখা থাকবে, যেটা কিনা তোর কাছে নট মানে কি আন্ডারস্ট্যান্ডেবল ফর্মে থাকবে, মানে তোর দ্বারা বোঝা সম্ভব না কি লেখা আছে। তো অবজেক্ট কোডে কনভার্ট করে। তাহলে অ্যাসেম্বলি কি করে? অ্যাসেম্বলি বা অ্যাসেম্বলার, বেসিক্যালি অ্যাসেম্বলার হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বলতে পারি বা স্টেজেস বলতে পারি, যে কিনা কি করে, যে কিনা অবজেক্ট কোডকে প্রডিউস করতে হেল্প করে। আর লাস্ট আমার থাকে হচ্ছে লিঙ্কিং। লিঙ্কিং কি করে? এই অবজেক্ট কোডটাকে এক্সিকিউটেবল কোডে কনভার্ট করতে হেল্প করে। এক্সিকিউটেবল কোড মানে কি দাদা? মানে ধরো আজকে আমি সি প্রোগ্রামিং দিয়ে একটা গেম বানালাম বা একটা বেসিক একটা সফটওয়্যার বানালাম, ঠিক আছে। সো যদি আমরা এই বেসিক সফটওয়্যারটা বানাই সেই সফটওয়্যারটা আমার অবশ্যই ইনস্টল করতে হবে, তাই না, মেশিনে। তো যে কোনো সফটওয়্যারই .executable ফাইলে থাকে, যেমন দেখ আজকে আমাদের এই VS কোডটাকে দেখ .exe লাস্টে লেখা আছে, দেখতে পাচ্ছিস? ইয়েস অর নো? হ্যাঁ দেখতে পাচ্ছিস? .exe, তাহলে এই .exe ফাইল মানে কি এক্সিকিউটেবল ফাইল। তাহলে কি হলো, তাহলে এটা তুই ইনস্টল করলি তোর মেশিনে, এক্সিকিউট করলো, ইনস্টল হলো। তাহলে এইরকম যদি আমি একটা সফটওয়্যার বানাতে চাই যে কোনো বেসিক, তাহলে সেই সফটওয়্যারটা বানাতে গেলে আমাকে কিন্তু এই অবজেক্ট ফাইল দিয়ে কাজ হবে না, বা সফটওয়্যারটাকে ইউজ করতে গেলে। তাহলে এই অবজেক্ট ফাইলটাকে আমার লাস্টে কি করতে হবে? লাস্টে আমার এক্সিকিউটেবল ফাইলে কনভার্ট করতে হবে, যেটা কিনা অ্যাকচুয়ালি মেশিন কোডে কনভার্ট করা, মেশিন কোডে কনভার্ট করা। তো কি করে? লিঙ্কিং বলে যে পার্টটা আছে বা লিঙ্কার বলে যে পার্টটা আছে, লিঙ্কার তার কাজ হচ্ছে এই অবজেক্ট কোডকে সিঙ্গেল মেশিন কোড ফাইলে কনভার্ট করে দেওয়া। তো সিঙ্গেল মেশিন কোড ফাইলে, তাহলে মেশিন কোড ফাইলে যখন কনভার্ট হলো সেই ফাইলটা যে এক্সটেনশনটা হয় সেটা .exe হয়। আমি ক্লিয়ার? ইয়েস অর নো? সবাই একবার এইটুকুনি জানাও। তাহলে আমাদের চারটে কম্পাইলেশন স্টেজ থাকে, প্রি প্রসেসিং, কম্পাইলেশন, অ্যাসেম্বলি আর লিঙ্কিং। ওকে ওকে, থ্যাংক ইউ সবাই, আশা করছি বুঝতে পারছিস। বুঝতে কেউ না পারলে আমাকে বল, কেউ বুঝতে পারছিস না, কোনো পয়েন্টে তোর অসুবিধা, কোনো সমস্যা, প্লিজ সামনে এগিয়ে আসো, কথা বলো আমার সাথে, তবেই ডাউট ক্লিয়ার হবে। যদি আজকে প্রথম থেকে যদি ডাউট না ক্লিয়ার করো তাহলে সাবজেক্ট শিখতে ভালো লাগবে না কিন্তু, ঠিক আছে। নেক্সট যাচ্ছি। নেক্সট এবার আমরা আসবো হোয়াট ইজ প্রোগ্রাম কম্পাইলেশন। যদি আমরা প্রোগ্রাম কম্পাইলেশনে দেখি, দাঁড়া, প্রথমটা হচ্ছে প্রি প্রসেসর, তাই তো? আমার প্রোগ্রাম কম্পাইলেশনটা চলে গেছে আগে। সবার প্রথমে হচ্ছে প্রি প্রসেসর, প্রি প্রসেসিং স্টেজ, তোরা নিশ্চয়ই দেখতে পাচ্ছিস। সো প্রি প্রসেসিং স্টেজটা কি? আমি আগেই বলেছি প্রি প্রসেসিং স্টেজ হচ্ছে যে কোনো
কম্পাইলেশন প্রসেসের ফার্স্ট স্টেজ, যেটাকে কিনা আমরা আরেকটা ভাবেও চিনি, যেটাকে কিনা প্রি প্রসেসর স্টেজ বলে। এটা অলওয়েজ লেক্সিয়াল অ্যানালাইসিস স্টেজ বলা হয়। লেক্সিক্যাল মানে এটা তোরা অ্যালগোরিদমে পড়বি, তোদেরকে শরবিন্দু স্যার এটা ডিটেলে বলবে, আমি এখানে এটা আলোচনা করছি না। ইট ইজ অলসো রেফার্ড অ্যাজ লেক্সিক্যাল, ঠিক আছে, অ্যানালাইসিস স্টেজ বলা হয়। তো এটা দেখিস, এটা একটুখানি এখন স্কিপ কর, আর যারা সিএসটি ডিপার্টমেন্টের নয় তারা স্কিপই করতে পারি, সেই অ্যানালিসিসটা তোদের লাগবে না। তো আমার মেন প্রি প্রসেসর স্টেজের কাজ কি? প্রি প্রসেসর স্টেজের কাজ হচ্ছে প্রোগ্রাম সোর্স কোড ফাইলটাকে নেওয়া অ্যাজ এ ইনপুট এবং সেটাকে কম্পাইলারের দ্বারা স্ক্যান করানো সোর্স কোডটাকে, এবং সেখান থেকে প্রি প্রসেসর যে ডাইরেক্টিভগুলো আছে, যেমন ধরো ইনক্লুড, ডিফাইন, আমি আগেও বলেছি তাই না, হ্যাশ, এটা হচ্ছে প্রি প্রসেসর ডাইরেক্টিভস বলা হয় এগুলো। এই প্রি প্রসেসর ডাইরেক্টিভসকে আমরা কি করব, রিজলভ করব এবং এক্সপ্যান্ড করব আমাদের অনুযায়ী, এবং তার সাথে কমেন্টিংগুলোকে আমরা রিমুভ করব। এটাই ছিল ফার্স্ট স্টেজ। তো প্রি প্রসেসিং স্টেজটা বোঝা গেল যে যত হেডার ফাইল থাকবে, মানে যেগুলোকে আমরা প্রি প্রসেসর ডাইরেক্টিভস বলছি, সেগুলোকে কম্পাইলার দিয়ে সেই সোর্স কোডটাকে স্ক্যান করে সেই যে প্রি প্রসেসর ডাইরেক্টিভসগুলো আছে সেগুলোকে আমরা রিজলভ করব, ঠিক আছে, রিজলভ করব। চল নেক্সট আমরা আসি। স্যার ডাইরেক্টিভস মানেটা একটু বলুন। প্রি প্রসেসর ডাইরেক্টিভস মানে ধর লেটসে বলছি, তুই যে এই যে লিখছিস না stdio.h, এইটা তোর, আমি তোকে বলি এরকম একটা বক্স আছে ধর, যেই বক্সে তোর অনেকগুলো ইনফরমেশন আগে থেকেই রয়েছে। এটা একটা লাইব্রেরি ফাংশন, ওকে, এগুলো কি ওয়ান টাইপ অফ লাইব্রেরি ফাংশন। এবার এইখানে stdio.h আছে, এখানে conio.h আছে, এইগুলো আগে থেকেই রয়েছে, যেগুলো কিনা কোনো মানে এই সি প্রোগ্রামিংয়ের দ্বারা যে ইনস্ট্রাকশনগুলো দিবি তার রেসপেক্টে তোর আউটপুট কনসোলে আউটপুট দেখাবে, ইনপুট নেবে ইউজারের কাছ থেকে। তো ইনপুট নেওয়ার জন্য কি কিবোর্ডের কাছ থেকে ইনস্ট্রাকশন অ্যাকসেপ্ট করতে হবে, আউটপুটে দেখাতে হলে মনিটরকে সিগন্যাল পাঠাতে হবে যে এইটা দেখাও তুমি। তো এই সমস্ত জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হচ্ছে এই ব্লক অফ কোডগুলো বা ব্লক অফ ইনস্ট্রাকশনগুলো, যেগুলো কিনা এই প্রি প্রসেসর ডাইরেক্টিভসের মধ্যে রয়েছে। ডাইরেক্টিভস বলতে এইগুলো এক একটা বক্স, ক্লিয়ার? সহজে বললাম, ক্লিয়ার? ঠিক আছে। যেগুলো কাজে লাগিয়ে কি করছি, যেগুলো কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করাচ্ছি, এবং ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করালে তো হবে না, সেই ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করানোর জন্য আমাকে হার্ডওয়্যার পার্টসগুলোকেও অ্যাক্টিভেট করতে হবে। লাইক আমি যদি ইনপুট চাই ইউজারের কাছ দিয়ে, তাহলে আমি ইনপুটটা দেবো কী করে যদি আমার অ্যাক্টিভেটই না থাকে, আমার যদি কিবোর্ড সাপোর্টই না করে, এই মানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যদি বলে যে আমি কোনো ইউজারের কাছ দিয়ে ইনপুট অ্যাকসেপ্টই করবো না, বিকজ আমার কাছে ওই মানে সেই প্রি ডিফাইন আমার কাছে কোনো নলেজই নেই যে অ্যাকসেপ্ট করার জন্য কি ইনস্ট্রাকশন প্রোভাইড করতে হবে, ঠিক আছে, কিবোর্ডকে। তো সেই ক্ষেত্রে তো কিবোর্ডের কাছে ইনস্ট্রাকশন নিতেই পারবে না। তো সেই সমস্ত জিনিসগুলো থাকে কোথায়, সেই সমস্ত ইনফরমেশনগুলো থাকে হচ্ছে এই হেডার ফাইল, ঠিক আছে? বোঝাতে পারলাম কি পারলাম না বল? হ্যাঁ স্যার। ক্লিয়ার হচ্ছে বাকিদের? হ্যাঁ দাদা ক্লিয়ার। হ্যাঁ দাদা। তো কেউ একজন বল কি বুঝলি এইটুকুনি, আগে একটু শুনে নি। বল, তুই যে প্রোগ্রামগুলো লিখছিস তার জন্য তুই কিছু ডিফাইন করিস কি করিস না? ধর আজকে কেমন, ধর লেটসে বলছি, ধর তুই বলছিস এর মধ্যে আমি 10কে রাখবো, এই যে 10 বললে যে ভ্যালু সেটাকে এর মধ্যে রাখছিস, তাই না? তুই রাখছিস কি না, এটা তো ইউজার ডিফাইন, ইয়েস অর নো? হ্যাঁ, এছাড়াও আরো অনেক কিছু ফাইলস থাকে, যেই ফাইলসগুলো তোরা কম্পাইলেশনের আগে তোরা রাখিস। তাহলে যত স্ট্যান্ডার্ড ইউজার ডিফাইন ফাইল আছে, সেই সমস্ত স্ট্যান্ডার্ড ইউজার ডিফাইন ফাইল কার মধ্যে থাকে? ইনক্লুড stdio.h এর মধ্যে। বোঝাতে পারলাম কি পারলাম না? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, ডিফাইনটা কি আমি বলেছিলাম? ডিফাইন মানে হচ্ছে ধর আজকে যদি তুই লেটসে আমি বলছি, ধর তুই কোনো একটা ইসে করবি, তুই সার্কেলের এরিয়া বার করবি, ঠিক আছে? ফর্মুলা কি বল? পাই আর স্কয়ার। ভেরি গুড, পাই আর স্কয়ার। এবার হচ্ছে কথা, এবার আমি যখনই প্রোগ্রামিংয়ে
প্রত্যেকটা জায়গায় পাই লিখবো, এই পাইটা কি সেটা যদি আমি সি ল্যাঙ্গুয়েজকে আগে থেকে না ডিফাইন করে দিই তাহলে সি ল্যাঙ্গুয়েজের কাছে এই পাইটা একটা অজানা ক্যারেক্টার। ওকে, তাহলে কি করবে, তুই যেখানে যেখানে পাই লিখবি সি ল্যাঙ্গুয়েজ যখনই বুঝতে পারবে না কম্পাইলেশনের সময় সেই জায়গাগুলোতে কি দেবে, বিগ এরর দেবে। ইয়েস অর নো? বিকজ তার কাছে এই পার্টিকুলার যে তুই যেটা ডিফাইন করছিস সেটা তার কাছে প্রিভিয়াসলি ডিফাইন করা নেই, সে জানেই না পাই বলতে কি বোঝাতে চাইছিস তুই। ইয়েস অর নো? হ্যাঁ কি না বল, ইয়েস অর নো? কিন্তু প্রোগ্রামিং এর শুরুতে যদি আমি ডিফাইন এইভাবে লিখে দিতাম, ভালো করে দেখ, ডিফাইন পাই মিনস 3.14, তাহলে এরপরে তুই প্রোগ্রামিং এ যেখানেই পাই ইউজ কর বা এইভাবে পাই না লেখ, এইভাবে পাই লেখ, যেইভাবেই লেখ, পাই যেখানে যেখানে ইউজ করবি তার মানে সি ল্যাঙ্গুয়েজ জানে যে যেখানে যেখানে ইউজার পাই ইউজ করবে তাহলে আমাকে পাইয়ের পরিবর্তে আমাকে কি ধরে নিতে হবে, সি প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজ জানে যে কি ধরে নিতে হবে, পাইয়ের পরিবর্তে সেই জায়গাতে আমরা 3.14 ধরে নেব। বুঝতে পারলি? ইয়েস অর নো? আমি তোদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এইভাবে তোদেরকে ডিফাইন কেউ আলোচনা করেনি আজকে ডিপ্লোমা মার্কেটে, যারা সিএসটি পড়ায় বা যারা ইডিসি পড়ায়, যারা সি প্রোগ্রামিং পড়ায়, এই কনসেপ্টটা কেউ ক্লিয়ার করেনি। ডিফাইন নিয়ে আলোচনাই করে না টিচাররা, ভয় পায় বলতে। তো ডিফাইন খুব ইম্পর্টেন্ট, যদি ভালো প্রোগ্রামিং অ্যানালাইসিস যাস তাহলে তোকে এইভাবেই জানতে হবে। তো ডিফাইন আমরা বলছি কি, পার্টিকুলারলি যখন আমরা বিভিন্ন ধরনের ম্যাক্রো চালাবো বা বিভিন্ন ধরনের ম্যাক্রো ইউজ করব, এগুলোকে ম্যাক্রো বলে, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের কনস্ট্যান্টকে আমরা ডিফাইন করব, কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু। ফর অ্যান এক্সাম্পল, তোরা আজকে ফিজিক্সে ইউজ করেছিস, তোরা আজকে আমি বলছি যেমন ফিজিক্সে কুলমস লতে তোরা 1.88 সামথিং একটা কিছু কনস্ট্যান্ট ইউজ করিস, যেটাকে কুলমের যে কনস্ট্যান্টটা বলা হয়, তাই না? হ্যাঁ কি না? এর গ্র্যাভিটেশনাল চ্যাপ্টারেও একটা কনস্ট্যান্ট আছে। তাহলে এইরকম তো বিভিন্ন ধরনের, ধর এই বড় বড় ম্যাথামেটিক্যাল অপারেশনও তো আজকে সুপার কম্পিউটিং দিয়ে আমরা সলভ করছি। তাহলে সেখানে ডেফিনেটলি এরকম কোনো একটা ম্যাক্রো আছে, বা সেখানে ডেফিনেটলি ওই বা পার্টিকুলার কনস্ট্যান্টগুলোকে আমরা আগে থেকে সি প্রোগ্রামিংয়ে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিফাইন করে রেখেছি বলেই ওই কনস্ট্যান্টগুলোকে আমরা যেখানে যেখানে চাইছি ইউজ করে বড় বড় ম্যাথামেটিক্যাল অপারেশন আজকে কম্পিউটিং ডিভাইস দিয়ে করাতে পারছি। হ্যাঁ কি না বল? করাতে পারছি কি পারছি না? না হলে তো আজকে ইম্পসিবল হয়ে যেত, তাই না? যখনই আমি ওই কনস্ট্যান্টগুলোকে আমি আমার পার্টিকুলার ইনস্ট্রাকশনে ইমপ্লিমেন্ট করতাম তখনই সেই জায়গাগুলো ওই ল্যাঙ্গুয়েজ কি দিত, এরর দিত, কারণ সে জানেই না যে এই পার্টিকুলার কনস্ট্যান্টটার ভ্যালু কত বা কি, এটা ডিফাইনই নেই তাদের কাছে। তাহলে মোদ্দা কথা আমরা এটাই বুঝতে পারলাম যে কি, যে স্যার এই যে আমরা হেডার ফাইলগুলো পড়ি, সেই হেডার ফাইলের মধ্যে আমাদের stdio.h, conio.h, তারপর হচ্ছে ডিফাইন, এগুলো থাকে, যেগুলো মূলত আর কিছুই না, যেগুলো কিছু ফাইলকে ইনক্লুড করে, কিছু কনস্ট্যান্ট বা ম্যাক্রোকে ডিফাইন করে। ক্লিয়ার? আমি যদি stdio.h এর কথা বলি, ওগুলো stdio.h কিছু স্ট্যান্ডার্ড ইউজার ডিফাইন ফাইলকেই ডিফাইন করে। আর যদি আমি ডিফাইনের কথা বলি, সেটা কি করে, সেটা তোমার কিছু কনস্ট্যান্ট বা ম্যাক্রোকে ডিফাইন করে। লাইক পাইয়ের ভ্যালুকে আমরা 3.14 বসাবো, এইটা আমি ডিফাইন করে দিলাম। এটা যদি না ডিফাইন করতাম তাহলে আজকে এই সার্কেলের যে আমরা এরিয়া বার করার যে ইনস্ট্রাকশনটা আমরা সি প্রোগ্রামিংকে দিতাম, সেটা সি প্রোগ্রামিং কি করতো, সি প্রোগ্রামিং সেটা জানতো না এবং সি প্রোগ্রামিং এরর শো করতো। ইয়েস অর নো? হ্যাঁ, এরকম অনেক আছে, প্রচুর আছে এরকম প্রি প্রসেসর ডাইরেক্টিভ আমাদের সি প্রোগ্রামিং এ। আমি তোদেরকে প্রত্যেকটা পরের দিন পড়াবো ডিটেলসে। রূপসা কিছু বলবি? আনডেফ বলে এরকম লেখা যায়, তোরা নেটেও সার্চ করে দেখতে পারিস আমি ভুল বলছি কি ঠিক বলছি। ইফ ডেফ বোঝানো যায়, যেটাকে বলে ইফ ডিফাইন, ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের, বা হ্যাশ ইফ, এরকম ইউজ করা হয়। তাহলে এরকম প্রচুর, প্রায় 10-12টা প্রি প্রসেসর ডাইরেক্টিভস আছে, যেগুলো কিনা আমরা মেন যে ফাংশন মানে মেন বলে আমরা প্রোগ্রামিংয়ে মেন লিখি, মেন যেখান থেকে অ্যাকচুয়ালি কম্পাইলেশন স্টার্ট করে, ঠিক তার আগে এগুলো ডিফাইন করে দেওয়া হয়। ঠিক আছে, বোঝা গেল? কোথায় ডিফাইন করে দেওয়া হয়, কোথায় করতে হয়, সেটাও জানতে হবে যদি ভালো প্রোগ্রামিং নলেজ রাখতে চাস। তো এটাই হলো ব্যাপার, যে প্রি প্রসেসর ডাইরেক্টিভস বলতে বোঝা গেল তাহলে কম্পাইলেশনের আগে সোর্স কোডটাকে কম্পাইলার স্ক্যান করে এই প্রি প্রসেসর ডাইরেক্টিভগুলোকে চেক করে যে ইউজার ডিফাইন কি কি ফাইল রয়েছে, সেখানে কি কি ইনস্ট্রাকশন অলরেডি প্রোভাইড করে রেখেছে ইউজার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? বুঝেছিস?
এসেছিস? Yes, sir. ওকে, Yes, থ্যাংক sir. ইউ। নেক্সট স্টেপে আমরা যাচ্ছি। চল, নেক্সট স্টেপ হচ্ছে কম্পাইলেশন স্টেজ, যেটাকে কিনা আমরা সেকেন্ড স্টেজও বলবো। সেই সেকেন্ড স্টেজের কাজ আমরা আগেও বলেছি যে সে কি করে, সে অ্যাকসেপ্ট করে প্রি প্রসেস ফাইল, মানে ওই তো হেডার ফাইলটাকে বা ডিফাইন ফাইলটাকে ওগুলোকে এক্সপ্যান্ড করে রিজলভ করে বা কমেন্টিংগুলোকে তোমার রিমুভ করার পরে যে পোর্শনটা বেঁচে রইলো সেই পার্টটাকে প্রি প্রসেস ফাইল বলা হয়। সেই প্রি প্রসেস ফাইলটা বেসিক্যালি কম্পাইলার অ্যাকসেপ্ট করছে। তো কম্পাইলেশনের সেকেন্ড স্টেজটা খুব গুরুত্বপূর্ণ, যেটাকে কিনা কম্পাইলেশন প্রসেস বলে, যেটা কিনা মেইন ফাংশন থেকে স্টার্ট হয়। এই যে মেইন লেখা আছে, এখান থেকে বেসিক্যালি কম্পাইলেশন স্টার্ট হয়। তার আগের যে পোর্শনগুলো তোরা ওপরের দিকে দেখছিস সেগুলো অ্যাকচুয়ালি প্রি প্রসেস ফাইলের আন্ডারে চলে এসছে, অলরেডি স্ক্যান করে প্রি প্রসেস ফাইলের আন্ডারে চলে এসছে। এবং এরপরে ওই প্রি প্রসেস ফাইলটাই আছে মানে ওগুলোকে প্রপারলি এক্সিকিউট করে ওগুলোতে কি বলা আছে সব চেক ফেক করে ওইগুলো সদ্য এবং বাকি মেন থেকে একেবারে এক্সিট অবধি প্রোগ্রামের বাকিটুকুনি নিয়ে একটা প্রি প্রসেস ফাইল তৈরি করা হয়েছে, যেটা কিনা ইনপুট হিসাবে যাচ্ছে কার কাছে, কম্পাইলারের কাছে। এবং সেই ফাইলটা মূলত যে ফাইলটা আসে প্রসেস ফাইল, সেটা .s এক্সটেনশনে আসে, যেহেতু সোর্স কোড, ঠিক আছে। সি যেহেতু পড়ছি, ইন জেনারেল কেস .s আকারেই আসে, ঠিক আছে, যেটা কিনা অ্যাকচুয়ালি সোর্স কোড। তাহলে ইট প্রোভাইডস দ্য অ্যাসেম্বলি কোড অ্যাজ আউটপুট। এই যে সোর্স কোড আছে এটাই পরবর্তীকালে আমাদের অ্যাসেম্বলি কোড আকারে কিন্তু পরিবর্তন হবে। তাহলে কার দ্বারা হবে? কম্পাইলারের দ্বারা হবে, ঠিক আছে। তো কম্পাইলার কি করে? কম্পাইলার মূলত এই HLL হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশনগুলোকে ইকুইভ্যালেন্ট অ্যাসেম্বলি লেভেল কোড ইনস্ট্রাকশনে কনভার্ট করে দেয়। তোরা এখানে পরিষ্কার এই ছবিটার মাধ্যমে দেখতে পাচ্ছিস যে এই যে বড় একটা প্রোগ্রামিং লেখা আছে, যেখানে আমরা কি করেছি বড় করে দেখাই, যেখানে আমরা তিনটে ভ্যারিয়েবল নিয়েছি, n1 n2 নাম 1 নাম 2 আর সাম, এবং সেগুলোর মধ্যে আমরা ডেটা নিয়ে তাদের অ্যাডিশন করেছি। সেই জিনিসটাই কম্পিউটার কাছে ইকুইভ্যালেন্ট এই রকম ইনস্ট্রাকশানে কিন্তু স্টোর হচ্ছে, যেখানে লেখা আছে কি ডেটা সেগমেন্ট, মানে যে ডেটাগুলোকে নিয়েছি সেটা একটা হলো নাম 1 একটা নাম 2, সেটা কোন অ্যাড্রেসে রয়েছে মেমোরি সেগুলো ডিফাইন করা আছে, এগুলোকে মেমোরি অ্যাড্রেস বলছে, ঠিক আছে, মেমোরি অ্যাড্রেস। এবার তারপর কি হচ্ছে, কোড সেগমেন্টে গেছে, গিয়ে সেখানে কোড লেখা আছে যে কোথা থেকে কোথায় ডেটাটাকে নিয়ে আসতে হবে, কাদের মধ্যে অ্যাডিশন অপারেশন হবে, কোথায় অ্যাডিশন হওয়ার পরে রেজাল্টটা স্টোর হবে, পুরো জিনিসটা তোদের এই রকম ফরম্যাটে লেখা আছে। এই জিনিসটাও আমি তোদেরকে পড়াবো যখন তোরা 5th সেমিস্টারে উঠবি, তোদের একটা সাবজেক্ট আসবে মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার। তোরা এখন থেকেই দাদা দিদিদেরকে জিজ্ঞাসা করতে পারিস, ঠিক আছে, যে আছে কিনা এরকম সাবজেক্ট। সেই সাবজেক্টে তোদেরকে প্রোগ্রাম অ্যাসেম্বলি কোডে শেখানো হবে। এখানে যে 3টে স্ট্রিম প্রেজেন্ট আছিস, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড CST, সবারই কিন্তু এই সাবজেক্টটা আছে। তো আমরা কি করি, এই প্রোগ্রাম সোর্স কোডকে আমরা প্রোগ্রাম অ্যাসেম্বলি কোডে কনভার্ট করি ইউজিং কম্পাইলার। তো এই কম্পাইলারের কাজ হচ্ছে হাই লেভেল ইনস্ট্রাকশনকে অ্যাসেম্বলি কোড ইনস্ট্রাকশন মানে এই রকম ফরম্যাটে কনভার্ট করে দেওয়া। বাট স্টিল এটা এখনও হাই লেভেল ল্যাঙ্গুয়েজের দিকেই রয়েছে, এখনও সেটা মেশিনের পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠেনি। তো সেটাকে কনভার্ট করবো কি করে, পরের স্লাইডে দেখি। তার আগে কোশ্চেন নিয়ে নিই। অর্কদীপ দাস বলো, কোশ্চেন বলো তোমার। স্যার একটা কমপ্লিট মানে একটা কোয়েশ্চেন ছিল যে আমাদের যে এখন তো আমরা সিটা একটা সাবজেক্ট হিসেবে পড়ছি, এবার আমাদের সিটা নেক্সট সেমিস্টার গুলোতে মানে থাকবে, মানে কি কিরকম ভাবে থাকবে জিনিসটা, মানে কোন একটা থাকবে না, তোমাকে যোগ ভাগ বিয়োগ শিখিয়ে দেওয়া আছে। তুমি ইঞ্জিনিয়ারিং এ এসে যোগ ভাগ বিয়োগ কি আবার তোমাকে সিলেবাসে বা কোনো সাবজেক্টে পড়ানো হচ্ছে? না স্যার, না, তোমাকে 2 এর 4 এর 3 এর টেবিল পড়ানো হচ্ছে। তুমি যেটা শিখেছো সেটাই এখন তুমি হায়ার ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে বা তোমার যেখানে যেখানে ম্যাথামেটিক্স, যেখানে যেখানে তোমাকে অ্যাডিশন সাবট্রাকশন করতে হচ্ছে, সেখানে তুমি ওই বেসিক একেবারে 1-2 পড়া সেই ম্যাথামেটিক্যাল অপারেশনগুলোকে কাজে লাগাচ্ছ। ইয়েস অর নো? ফর অ্যান এক্সাম্পল বলছি, তোমরা যে সাবজেক্টগুলো এখন পড়ছো ইলেকট্রনিক্সে, সেখানে তোমরা রেকটিফায়ার পড়বে, তোমরা বিভিন্ন ধরনের জিনিস পড়বে, তো সেখানে তোমরা ইন্টিগ্রেশন ইউজ করছো। তো ইন্টিগ্রেশনটা কি তোমাদের এইবারে সেমিস্টারের সিলেবাসে আছে? কোথাও পড়ানো হচ্ছে? পড়ানো হচ্ছে না। কিন্তু এইটাকে তুমি অন্য সাবজেক্ট যখন পড়তে যাচ্ছ অর্কদিক, তখন তোমার ইন্টিগ্রেশনটা কাজে লাগছে, যেটা তুমি শিখেছো। তাহলে এই সি ল্যাঙ্গুয়েজে তুমি যে বেসিক ফান্ডামেন্টালটা শিখলে, সেটা তোমার অন্য সেমিস্টারে, বা পাইথন শিখছো সেটা তোমার অন্য সেমিস্টারে যে নতুন নতুন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে আরও ওপরের লেভেলের যে সাবজেক্টগুলো তোমরা শিখবে, সেখানে তোমাদের এই কনসেপ্টগুলোই কাজে লাগবে। ডাইরেক্টলি সি আর বলে তোমাকে কোনো সাবজেক্ট আসবে না,
ঠিক আছে, এই যে তুমি শিখে রাখছো এই জন্যই আমি এত ডিপলি পড়াচ্ছি, কেন লাইফ টাইম শিখছো তুমি। এরপরে তোমাকে মাঠে নামতে হবে, তোমাকে কাজ করতে হবে। তুমি যে অর্জন করছো এই জ্ঞানটা, এটাকে তোমাকে পরে যে সাবজেক্টগুলো আসতে চলেছে পরের সেমিস্টারে বা তোমার ফিউচারে তুমি যেখানে কাজ করবে সেখানে তুমি এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, বোঝাতে পারলাম সবাইকে? একদম তাহলে স্যার। এটা হয়ে গেল ব্যাপার। তাহলে এই অ্যাসেম্বলি লেভেল ইনস্ট্রাকশন গুলো কিন্তু প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট হয়, আগেও বলেছি। অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজের কিন্তু বড় সমস্যা ছিল, এই জন্যই আমরা সি লেভেল ল্যাঙ্গুয়েজে এসেছিলাম। অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে বিপিসিএল, তারপর ওই যে তারপরে বি ল্যাঙ্গুয়েজ, ওগুলোতে কি ছিল, মেশিন ডিপেন্ডেন্ট, মানে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। তো অ্যাসেম্বলি লেভেল ইনস্ট্রাকশন অলওয়েজ প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট হয়। ঠিক আছে, আর স্পেসিফিক আর্কিটেকচারের জন্য স্পেসিফিকভাবে কম্পাইল করে, তো এটা একটা ড্রব্যাকস বলতে পারিস। কিন্তু সি প্রোগ্রামিংয়ের সুবিধাটা কি, যেহেতু এটা দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে আছে, তো এই জন্য আমরা এখানে এই সি ল্যাঙ্গুয়েজ এত বেশি পোর্টেবল। শুধু অ্যাসেম্বলি লেভেল নিয়ে আমরা সারা জীবনই কাজ করতে পারতাম যদি আমাদের এই সমস্যাটা না থাকতো, যদি প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি না থাকতো। প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি এবং পার্টিকুলার স্পেসিফিক আর্কিটেকচার ডিপেন্ডেন্সি থাকার জন্যই আজকে মূলত আমাদেরকে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের মিডিল একটা ল্যাঙ্গুয়েজ সি ল্যাঙ্গুয়েজকে চয়েস করে নিতে হলো। না হলে আমরা প্রোগ্রাম যে অ্যাসেম্বলি কোড আছে সেটা দিয়ে আমরা সমস্ত কাজ করে ফেলতে পারতাম। সেটা দিয়ে করলে কি হবে, এই ল্যাঙ্গুয়েজটা যতটা বেশি আজকে তোদের পক্ষে বোঝা সুবিধা, এইটাকেও কিছু বুঝতে পারছিস বল? আরো বেশি তোদের কাছে ডিফিকাল্ট লাগছে, কি লেখা আছে রে ভাই, ডেটা সেগমেন্ট, কোড সেগমেন্ট বলে, তাই না? ইয়েস অর নো? কিন্তু এগুলো আমি পড়াবো, কিন্তু নর্মাল সাধারণ মানুষের ক্ষেত্রে যারা কিনা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, আজকে তোরা হয়তো প্রত্যেকটা সেমিস্টারে আমার কাছে পড়ে এগুলো জেনে যাবি, কিন্তু যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড তাদেরকে যদি আমি এই কোডটা বোঝাই, তার যতক্ষণ না তার বুঝতে সুবিধা হবে, বুঝতে পারবে, তার থেকে অনেক বেশি টাইম লেগে যাবে প্রোগ্রাম অ্যাসেম্বলি কোড বুঝতে। কারণ প্রোগ্রাম অ্যাসেম্বলি কোড বুঝতে হলে, আমি প্রথম দিনের ক্লাসে লাইভ ক্লাসেই আমি বলেছিলাম সি প্রোগ্রামিং এর ক্লাসে, যে সেই ক্ষেত্রে প্রোগ্রামারদেরকে হার্ডওয়্যার আর্কিটেকচারের উপরেও জ্ঞান রাখতে হয়। ইয়েস অর নো? তাহলে তুমি ডিফারেন্ট আর্কিটেকচারের হার্ডওয়্যার যখন ইউজ করবে, তোমাকে সেই ডিফারেন্ট হার্ডওয়্যারের আর্কিটেকচার সম্বন্ধে জ্ঞান রাখতে হবে, তবে গিয়ে তুমি প্রোগ্রাম অ্যাসেম্বলি কোড লিখতে পারবে এবং সেটার দ্বারা তুমি কোনো ইনস্ট্রাকশন দিয়ে কোনো কাজ করাতে পারবে। ইয়েস অর নো বলো, হ্যাঁ কি না, তাই না? প্রোগ্রাম অ্যাসেম্বলি কোডে কিন্তু তাহলে এই একটা আমাদের ড্রব্যাকস থাকে, ঠিক আছে। বাট এটা তবুও আমরা যেটা আমাদের আলোচ্য বিষয় সেখানে চলে আসি। তাহলে আমাদের কম্পাইলেশন যে স্টেজ আছে সেখানে মূলত এই কাজটাই করে, যে এইচএলএল কোড ইনস্ট্রাকশনগুলোকে অ্যাসেম্বলি কোড ইনস্ট্রাকশনে কনভার্ট করে দেয়। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে তাহলে অ্যাসেম্বলি স্টেজে কি হয় দাদা। অ্যাসেম্বলি স্টেজে একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আমরা ইউজ করছি যেটাকে অ্যাসেম্বলার বলে, যার মেন কাজই হচ্ছে এই অ্যাসেম্বলি কোডকে এবার অবজেক্ট কোডে কনভার্ট করা। আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরাও যখন করবে তোমাদেরও মেশিনে একটা অবজেক্ট কোড ডেভেলপ হয়, যেটা সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলসের মধ্যে থাকে, তোমরা গিয়ে খুঁজে দেখতে পারো। তোমরা যখন আস্তে আস্তে করবে আমি তোমাদেরকে সব জিনিস দেখাবো, বলছি তো A to Z জিনিস শেখাবো, ঠিক আছে, আমি যেভাবে শিখেছি। তাই জন্য আজ এইখানে দাঁড়িয়ে আছি, তো তোমাদেরকেও আমি শেখাবো সেইভাবে, যাতে কিনা তোমরাও এইখানে পৌঁছাতে পারো। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি যেটা বোঝাচ্ছি, তাহলে আমার আজকের ক্লাসে যেটা বক্তব্য, যে যেই অবজেক্ট কোডটা তোমার তৈরি হবে সেই অবজেক্ট কোডটা লাইক দ্যাট এইরকম একটা মানে ফর্মে তোমাদের কাছে থাকবে। ক্লিয়ার? সেটা তোমাদের এরকম বাইনারি স্ট্রিং ফরম্যাটে থাকতে পারে অথবা হেক্সাডেসিমাল ফরম্যাটেও তোমরা পেতে পারো। তাহলে আমাদের অ্যাসেম্বলার কি করে, অ্যাসেম্বলার এই যে কোডটা, যে অ্যাসেম্বলি কোডটা তোরা দেখলি, যেখানে ডেটা সেগমেন্ট, কোড সেগমেন্টের যে কোডটা দেখলি, সেই কোডটাই ইকুইভ্যালেন্ট টু বাইনারি স্ট্রিং বা হেক্সাডেসিমাল স্ট্রিং ফরম্যাটে কিন্তু স্টোর হয়, যেটাকে কিনা আমরা অনেকটাই বলতে পারি মেশিন লেভেল ইনস্ট্রাকশন। মানে এটা আস্তে আস্তে আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজের দিকে যাচ্ছি। তাহলে অ্যাসেম্বলার ইজ ইউজ টু কনভার্ট দ্য অ্যাসেম্বলি কোড ইনটু দ্য অবজেক্ট কোড, যেটাকে মেশিন লেভেল ইনস্ট্রাকশন বলে। ঠিক আছে, এবার তাতে কি হয়, তাতে ডট ওবিজি এক্সটেনশনে ফাইলটা সেভ হয়। তাহলে আমরা মনে রাখবো যে অ্যাসেম্বলার অলওয়েজ যে ফাইলটা আমাদের তৈরি করে সেটার এক্সটেনশনটা কি, কেউ একজন বলো তোমাদের মধ্যে, যেটাকে কিনা আমরা অবজেক্ট ফাইল বলি, তার এক্সটেনশনটা কি দেখতে পাচ্ছি আমরা, ডট ওবিজে। বাট এইটা দিয়ে কিন্তু আমরা কোনো প্রোগ্রামকে এক্সিকিউট করতে পারবো না। অবজেক্ট ফাইল means it contains only the machine code but it is not yet to executable। এটা এক্সিকিউটেবল নয়, এটাকে এক্সিকিউট এখনো করা যাবে না, এটা মেশিন কোড হতে পারে। এটার মধ্যে এই যে ডট ওবিজি এক্সটেনশন বা যে অবজেক্ট ফাইলটা রয়েছে সেটার মধ্যে মেশিন কোড থাকতে পারে, কিন্তু সেটা মেশিনের দ্বারা এক্সিকিউটেবল নয়। এই জায়গাগুলো বুঝতে হবে, তো এই জায়গাগুলো বুঝতে পারলেই তো আমরা আজকে কম্পিউটারকে এত ভালোবাসতে পারবো। না হলে সাবজেক্টটা মনে হবে
যারা সিএসটি তাদের কষ্ট করে সেমিস্টারটা পাস করবো, সাজেশনটা কখন দেবে স্যার, পরীক্ষায় পাস করে যায়। যারা সিএসটি ছাড়া ওরা তো আরোই বাদ দেয়, ওরা তো ধরুন একটা সাবজেক্ট ছিল কোনো একটা সেমিস্টারে বাদ দিই, কিন্তু এই সাবজেক্টটা যে স্ট্রং হবে, এই জিনিসগুলো যে আজকে বুঝতে পারবে, সে কোথায় যাবে তার কোনো আইডিয়া নেই। তাহলে অবজেক্ট ফাইল কন্টেন করে মেশিন কোড, বাট সেটা এক্সিকিউটেবল অবস্থাতে থাকে না। তার জন্য আমাদের দরকার হচ্ছে লিঙ্কিং স্টেজ এবং লাস্ট স্টেজ, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমরা যাব, লিঙ্কিং স্টেজ হচ্ছে ফাইনাল স্টেজ কম্পাইলেশন প্রসেসের, যেখানে আমরা কি করি, যেখানে আমরা এই এক্সিকিউটেবল ফাইলটাকে প্রডিউস করতে হেল্প করি, যেটার মধ্যে মেশিন মানে যে অবজেক্ট কোডটা ছিল সেই অবজেক্ট কোডটাকে একটা সিঙ্গেল এক্সিকিউটেবল ফাইলে কনভার্ট করতে হেল্প করি। তো লিঙ্কিংয়ের কাজই হচ্ছে, ধরো বিভিন্ন ধরনের সোর্স ফাইল, তুমি তো অ্যাট এ টাইম একটা প্রোগ্রাম রান করছো না, ধরো একটা ওএস ডিজাইন করছো, একটা অপারেটিং সিস্টেম ডিজাইন করছো, সেটা নিশ্চয়ই কোনো একটা সিঙ্গেল সোর্স ফাইলের দ্বারা তৈরি হচ্ছে না, সেটা অনেকগুলো এন নাম্বার অফ সোর্স ফাইল রয়েছে। এবার এই এন নাম্বার অফ সোর্স ফাইল আবার এন নাম্বার অফ অবজেক্ট ফাইলও তৈরি করবে, হ্যাঁ কি না বলো, ইয়েস অর নো? তাই তো, সেই এন নাম্বার অফ সোর্স ফাইল এন নাম্বার অফ অবজেক্ট ফাইল তৈরি করবে, আর ওই এন নাম্বার অফ অবজেক্ট ফাইলগুলোকে আমরা কম্বাইন করে একটা সিঙ্গেল এক্সিকিউটেবল ফাইলে কনভার্ট করব, যেটা .exe এক্সটেনশনে আমাদের মেশিনে স্টোর হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি করে, সেই ক্ষেত্রে আমাদের লিঙ্কার কি করে, বিভিন্ন এই অবজেক্ট কোডগুলো, একটা অপারেটিং সিস্টেম বলো বা একটা সফটওয়্যার বলো বা একটা যে কোনো সফটওয়্যার টুল বলো, যেটাকে ডেভেলপ করার জন্য আমরা মানে অনেকগুলো অবজেক্ট কোড বা অবজেক্ট কোড ফাইলকে নিই, এবার নিয়ে কি করি, একত্রে কম্বাইন করি। তাই জন্য লেখা আছে দেখো, দ্য লিঙ্কার কি করে, দিস ইজ ডান বাই লিঙ্কিং অল অবজেক্ট কোড ফাইলস টুগেদার। তাহলে প্রত্যেকটা অবজেক্ট ফাইলগুলোকে একত্র করবে, করার পরে কি করবে, করার পরে সেইগুলোর সাথে রান টাইমে যে লাইব্রেরি ফাংশনগুলো রাখবে, মানে তুমি এই অবজেক্ট ফাইলগুলো নিয়েছো, এবার ধরো তুমি কোনো একটা কোড যখন তুমি লিখছো কোড এডিটরে, কোডটা লেখার পরে তুমি রান কোড করো তো, ইয়েস অর নো? রান বলে একটা বাটন থাকবে, ওটা তুমি ক্লিক করে রান কোড করবে, হ্যাঁ কি না বলো? এবার ওই রানিং প্রসেসের সময় যে আমার লাইব্রেরি ফাংশনগুলো লাগবে, সেগুলোকেও কিন্তু লিঙ্কার কি করবে, লিঙ্ক করাবে ওই সমস্ত অবজেক্ট ফাইলগুলোর সাথে। তাহলে একটা পার্টিকুলার এক্সিকিউটেবল ফাইল একটা সিঙ্গেল অবজেক্ট ফাইলের দ্বারা তৈরি নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। আমি ধরে নিচ্ছি যে অনেকগুলো অবজেক্ট ফাইল নিয়ে আমি একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করছি, তার জন্য লিঙ্কার কি করবে, সেগুলোকে তো সবার প্রথমে কম্বাইন করবে, এবং তার সাথে সাথে তুমি যখনই রান বাটনটা ক্লিক করছো তারপরে এই ঘটনাটা ঘটে, এর সাথে সাথে কি করবে, লিঙ্কার রান টাইম যে লাইব্রেরি ফাংশনগুলো লাগবে, মানে রান করার সময় যে ফাইল লাইব্রেরি ফাংশনগুলো লাগবে, সেগুলোকে ওই অবজেক্ট ফাইলগুলো যেগুলোকে কম্বাইন করে রেখেছিলি তার সাথে মার্জ করবে, করে তোকে এক্সিকিউটেবল ফাইল তৈরি করবে। তাই জন্য লেখা আছে দেখ, দ্য লিঙ্কিং স্টেজ ইজ দ্য ফাইনাল স্টেজ in the program compilation process is takes the object file and combine them into the complete executable file. কেন স্যার এগুলো করবে, কারণ এইগুলো কি করবে, বিভিন্ন ধরনের এক্সটার্নাল রেফারেন্সগুলোকে রিজলভ করে। ঠিক আছে, সাচ অ্যাজ কোনো একটা ফাংশন কল করলি, কোনো একটা প্রোগ্রামিংয়ে তোরা শিখবি এই জিনিসগুলো, যে ফাংশন কল করা, ভ্যারিয়েবল ডিফাইন করা, তার রেসপেক্টে যে এই যে তুই বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল ডিফাইন করছিস, তার রেসপেক্টে তোকে মেমোরি অ্যালোকেট করতে হবে কি হবে না বল? প্রত্যেকটা ভ্যারিয়েবলে এক একটা করে মেমোরি রয়েছে, মেমোরি অ্যালোকেট করে। সেটা আমরা কোন চ্যাপ্টারে গিয়ে পড়বো, আমি তোদেরকে শেখাবো, সেটা আমরা পড়বো হচ্ছে পয়েন্টারে গিয়ে, আমরা সেটা শিখবো কি পয়েন্টারে গিয়ে। ঠিক আছে, আমরা পয়েন্টারে গিয়ে এই জিনিসগুলো ভালো করে বুঝবো, যে প্রত্যেকটা ভ্যারিয়েবলের করসপন্ডিং মেমোরি অ্যাড্রেস আছে, সেই মেমোরি অ্যাড্রেসগুলো। তাহলে তো কী করতে হবে, তাহলে এই যে ভ্যারিয়েবলগুলো তুই ডিফাইন করছিস তোর পুরো প্রোগ্রামে, এন্টায়ার প্রোগ্রামিংয়ে, সেখানে ওই প্রত্যেকটা ভ্যারিয়েবলের করসপন্ডিং তো তোমাকে মেমোরি লোকেশন অ্যালোকেট করতে হবে। ঠিক আছে, তারপর আরও যে যে এক্সটার্নাল রেফারেন্সগুলো আছে, লাইক ফাংশন কল করছে, ভ্যারিয়েবল তুই ডিফাইন করেছিস, আদার্স কিছু ফাইল লিঙ্ক করাচ্ছিস, এই সমস্ত জিনিসগুলোকে একত্রে আমরা এক্সটার্নাল রেফারেন্স বলছি, যেটাকে রিজলভ করবে হচ্ছে লিঙ্কার, যাতে কিনা আমরা একটা ফাইনালি একটা মেশিন কোড লেআউট পাই, যেটা এক্সিকিউটেবল ফরম্যাটে আমরা পাবো। ঠিক আছে, এছাড়াও দেখবি তোরা যদি এই সময় এইখানের ক্ষেত্রে এই এক্সটার্নাল রেফারেন্সের সময় সেখানে যদি ফাংশন কলিংয়ে কোনো প্রবলেম তোরা ক্রিয়েট করিস, বা ভ্যারিয়েবল ডিফাইন করার সময় তোরা সেখানে কোনো রকম ভুল করিস, যে ভ্যারিয়েবল তুই ঠিকঠাক করে ডিফাইন করতে পারিসনি, সেগুলো শেখাবো যে কখন তুই ভ্যারিয়েবল হিসাবে ডিফাইন করতে পারবি না। আমি তোকে বলছি, ধর ভ্যার মিনস ভ্যারিয়েবল, ভ্যার, এবার এই ভ্যার এই পাশে কেউ a = 10 লিখলো, এটা কিন্তু কারেক্ট,
কারেক্ট ওয়েতে সে অ্যাসাইন করেছে ভ্যারিয়েবলকে। কিন্তু যদি ভ্যার আর যে ভ্যারিয়েবলে তুই নিচ্ছিস তার নেমিং যদি এর সাথে সেম হয়ে যায়, তাহলে তোকে কি দেবে? এরর দেবে। বুঝতে পারলি কি পারলি না বল? বুঝতে পারলি? ইয়েস অর নো? ঠিক আছে, তাহলে ভ্যারিয়েবলে ভ্যার a is equal to 10 এটা কারেক্ট, কিন্তু ভ্যার আবার আমরা ভ্যারিয়েবলের নামও ভ্যার দিয়ে দিলাম, is equal to 10 লিখলাম, তখন কম্পাইলার বুঝতে পারবে না যে কোনটা ভ্যারিয়েবলের নেম অ্যাসাইন করা হয়েছে। ঠিক আছে, তো কি করবে সেক্ষেত্রে? ও এরর শো করবে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। আরেকটা কি, তুমি এইগুলো সবই ঠিক দিলে কিন্তু তুমি সেমিকলনটা দেওনি লাস্টে, সেই কারণেও তুমি এরর খাবে, এরর তোমার আসবে। তো সেই জিনিসগুলো কিন্তু এই লিঙ্কারের যে ব্যাপার, এই স্টেজেই ওইটা চেক করে এবং তোমার ফাইলটাকে এক্সিকিউটেবল ফাইল তৈরি হওয়ার আগেই তোমার উইন্ডোতে কোড এডিটারে তোমাকে লাল রঙের অ্যালার্ট দিয়ে দেয় যে তোমার 10 নম্বর লাইন, 12 নম্বর লাইন বা 15 নম্বর লাইনে তুমি এরর রয়েছে। তাহলে কি করে লিঙ্কার? এইটা শুধু এইগুলো করে না, শুধু অবজেক্ট কোডগুলোকে লিঙ্কিং করে না, এর সাথেও সে আরেকটা জিনিস চেক করে। কি করে? যদি কোনো রকম সিম্বল তুমি ইউজ করো যেটা কিনা সি প্রোগ্রামিংয়ে ইউজ করা যাবে না বা ওই রকম ফরম্যাটে ইউজ করা যায় না, তাহলে সেই ক্ষেত্রে সেই স্টেজগুলোতে এরর রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, যেটাকে কিনা কি বলা হয়? লিঙ্ক টাইম এরর বলা হয়। বুঝতে পেরেছো কি পারোনি বলো? ক্লিয়ার হয়েছে? তাহলে ফার্স্ট অফ অল আমরা কম্পিউটারে কোড এডিটরে যে কোডটা লিখছি সেটাকে আমরা সোর্স কোড বলবো, প্রোগ্রাম সোর্স কোড। সেটা কম্পাইলেশনের থ্রু দিয়ে যাবে এবং গিয়ে সেটা অবজেক্ট ফাইলে কনভার্ট হবে। সেই অবজেক্ট ফাইল থেকে সেটা লিঙ্কারের থ্রু দিয়ে একটা এক্সিকিউটেবল ফাইলে পরিবর্তন হবে। তো এইভাবেই বেসিক্যালি আমরা সি প্রোগ্রামিংয়ে কি করব? এক একটা কোড আমরা লিখবো এবং সেটাকে এক্সিকিউটেবল ফাইলে কনভার্ট করব, যেটা তুমি তোমার মেশিনটাকে নিয়ে অন্য যে কোনো মেশিনে চালাবে, চলবে। আগেও বলেছি সি প্রোগ্রামিং একটা পোর্টেবল ল্যাঙ্গুয়েজ, তো এই ফিচার্সটা আছে। ক্লিয়ার হয়েছে কি না বলো? তোমরা বুঝতে পারলে যে একটা কোড কিভাবে রান করে, কি কি স্টেজেস থাকে? ক্লিয়ার হয়েছে? আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এর আগে এইভাবে জানোনি, শোনোনি, কোথায় রেস্ট্রিকশন আছে, কি আছে না আছে তোমরা জানোই নি। জেনেছো এর আগে? তোমরা জেনেছিলে বলো? আজকে ফার্স্ট জানলে না? ভেরি গুড। বলো, আর কার কোনো কোশ্চেন আছে এই অবধি? টিল এই অবধি কোনো সোর্স ফাইল যদি তার একটা হয় তাহলে তখন কি হবে? বুঝতে পারলাম না, বলো আরেকবার বলো প্লিজ, এগিয়ে আসো, বলো। বলছি সোর্স ফাইল হচ্ছে মাল্টিপল টাইম আছে, ওটা সোর্স ফাইল কি সিঙ্গেল টাইম ওরকম ভাবে হয়? দেখো মাল্টিপল মানে কি, একটা তুমি যখন অপারেটিং সিস্টেম বানাচ্ছো বা ধরো একটা কোনো অ্যাপ্লিকেশন বানাচ্ছো, তখন কি তুমি একটা কোড লিখবে বাবা? তুমি অনেক কোড লিখবে। না 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 না, ঠিক আছে, অনেক কিছু ব্যাক এন্ড তোমার একটা শোনো এবার আমি বলি, একটা অ্যাপ্লিকেশনের ব্যাক এন্ডে অনেক কিছু চলে, অনেক কিছু। ঠিক আছে, অনেক কিছু চলে। এবার প্রত্যেকটা জিনিস চালানোর জন্য আলাদা আলাদা প্রত্যেকটা ইনস্ট্রাকশন আছে, তার মানে আলাদা আলাদা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সোর্স কোড ডেভেলপ করা হয়েছে। ইয়েস অর নো? তাই না? কিন্তু আজকে যদি তুমি তুমি যদি বলো যে স্যার আমি এমন একটা অ্যাপ্লিকেশন বানিয়েছি যেখানে শুধু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট দেখাবে, তাহলে তুমি একটাই সোর্স কোড সেই ক্ষেত্রে, যেটা আমরা বেসিক প্রোগ্রামিং শিখবো। হ্যাঁ কি না বলো? বুঝতে পেরেছো? এই জিনিসটাকে আমরা এবার পুরো ছক ভাবে দেখাবো, সেটা আমরা দেখাচ্ছি যে প্রোগ্রাম কম্পাইলেশনটা বেসিক্যালি এরকম ভাবে হয়। ঠিক আছে, যেখানে আমরা একটা প্রোগ্রাম লিখছি, এটা হচ্ছে তুমি বা আমি যে কিনা ল্যাপটপে বসে সোর্স কোডটাকে দিচ্ছে অ্যাজ এ ইনপুট, অ্যাজ এ প্রোগ্রাম, সেটা কিনা নর্মালি কি হয়? HLL এ হয়। ঠিক আছে, তো প্রথম দুটো যে স্টেজ থাকে প্রি প্রসেসর কম্পাইলার, এরা HLL নিয়ে কাজ করে। দেখতে পাচ্ছ তো? তোমরা ভালো করে দেখো জিনিসগুলো, বুঝতে পারবে। দেখো HLL প্রোগ্রাম উইথ হ্যাশ ইনক্লুড হ্যাশ ডিফাইন, ইয়েস অর নো? প্রি প্রসেসরে থাকে। প্রি প্রসেসরের পরে কি হয়ে গেল? পিওর HLL থাকে, মানে এখানে আর কোনো হ্যাশ ইনক্লুড হ্যাশ ডিফাইনের পার্ট থাকে না, কারণ অলরেডি ম্যাক্রোকে এক্সপেনশন করে দিয়েছি। ম্যাক্রো কোনটা? এই হ্যাশ ডিফাইনটাকে ম্যাক্রো বলছি। ইয়েস অর নো বলো? হ্যাঁ কি না? তাহলে আমরা শুধুমাত্র পিওর HLLটা পাবো, মানে পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা পাবো। সেটাকে আমরা কি করব? অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেবো। তারপর সেটাকে কি করব? বাইনারি বা মেশিন কোডে কনভার্ট করব। তারপর সেটাকে লিঙ্কার নিয়ে সেটাকে এক্সিকিউটেবল ফাইলে কনভার্ট করব। সেটাই তোমার মেশিনে স্টোর হবে এবং সেই এক্সিকিউটেবল ফাইলটার উপরে রাইট ক্লিক করে তুমি সেটাকে ইনস্টল করো, তাই তো? তারপরেই তোমার সফটওয়্যারগুলো ইনস্টল হয়। হ্যাঁ কি না বলো? তোমার মেশিনে যা রয়েছে সেগুলো সব এক্সিকিউটেবল ফাইল রয়েছে। ঠিক আছে, চলো তাহলে এই কটা স্টেপ তোমরা পড়বে এবং পরীক্ষা এখান থেকে প্রায় গোটা 5 থেকে 6 নম্বর কিন্তু আসে। দ্য কম্পাইলেশন ইজ দ্য প্রসেস অফ ট্রান্সলেটিং হাই লেভেল সোর্স কোড ইনটু দ্য লো লেভেল মেশিন কোড। দ্য আউটপুট অফ দ্য কম্পাইলেশন ইজ দ্য বাইনারি কোড, যেটা তোমরা পড়েছো, মেশিন রিডেবল ফরম্যাটে থাকে। কম্পিউটার কি করে? অনলি এক্সিকিউট করতে পারে ইনস্ট্রাকশনকে, যেগুলো কিনা ইন টার্মস অফ বাইনারি ফরম্যাটে থাকে, যেগুলো হার্ডওয়্যার আর্কিটেকচার ফরম্যাটে থাকে। তাহলে যখনই তোমরা কোনো প্রোগ্রাম লিখবে সেটা অলওয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা হবে, আর সেটা
সি প্রোগ্রামিংয়ের দ্বারা সেটাই কনভার্ট করে দেওয়া হবে মেশিন কোডে, যাতে কিনা মেশিন বুঝতে পারে যে তুমি মেশিনের কাছ দিয়ে কি চাইছো, বা তুমি মেশিনকে কি মেশিনের দ্বারা তুমি কি কাজটি করাতে চাইছো। ক্লিয়ার? এটাই হলো প্রোগ্রাম কম্পাইলেশন স্টেজেস। বলো ক্লিয়ার হয়েছে? বলো। ক্লিয়ার? আচ্ছা একটু জল খেয়ে নিয়ে আমি দাঁড়াও। এই যে তোমাদের প্রত্যেকটা যে আলাদা আলাদা পার্ট পড়ালাম আমি, অ্যাসেম্বলার, কম্পাইলার, এগুলো থেকে তোমাদের অনেক সময় কম্পারিজন আসে, অনেক সময় তোমাদের কি আসে জানো, অনেক সময় তোমাদের আসে হচ্ছে ওইটাকে কি বলে, হ্যাঁ অনেক সময় এগুলোকে সিঙ্গেল সিঙ্গেল করে তুলে কোশ্চেন করে, বলে লিঙ্কারের সম্বন্ধে লেখো 2 মার্কস, অ্যাসেম্বলারের সম্বন্ধে লেখো। তো আমার স্টুডেন্টরা এরকমভাবে ছবি এঁকে ভালো করে এক্সপ্লেনেশন করে আসতে পারবে পরীক্ষার খাতায়? বলো। হ্যাঁ স্যার পারবো। আর একটা কথা মনে রাখবে, ফার্স্ট ইমপ্রেশন সবসময় লং লাস্টিং হয়। তো তোমার যদি ফার্স্ট খাতাতে যদি লিঙ্কার কোনো একটা কোশ্চেনে আসে, আর তুমি যদি এইভাবে লিঙ্কার এক্সপ্লেনেশন করে দিয়ে আসো, টিচার ওখানেই ফিদা হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করছি তোমরা সবাই একটা ভালো এক্সপিরিয়েন্স পেলে। ক্লিয়ার হয়েছে তোমাদের? বলো। এইভাবে তোমরা প্রত্যেকটা জিনিসকে এতটা ডিটেলে এইভাবে প্রত্যেকটা জিনিসকে দেখে দেখে কখনো বোঝোনি আমার মনে হয়। তো হাউ কম্পিউটার প্রোগ্রামার কম্পাইল, সেটা আরেকটা ছবি আমরা ইউজ করেছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। তোমাদের মেন ফাংশন যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেখানে কিনা আমাদের ম্যাক্রো ফ্যাক্রো সব অলরেডি এক্সট্র্যাক্ট করে দেওয়া হয়েছে। কমেন্টিংগুলোও দেখো গ্রে কালারে হয়ে গেছে, মানে কমেন্টিংগুলোকে আর অ্যাকসেপ্টই করছে না, দেখছেই না, ইগনোর করে দিয়েছে কম্পাইলার। দেখো তিনটে নিয়েছি, এ বি আর সাম, এ বি দুটো ভ্যারিয়েবল, সামও একটা ভ্যারিয়েবল। স্ক্যান এফ, আমরা কি করছি, যে ডেটাগুলো নিচ্ছি সেগুলোকে স্ক্যান করাচ্ছি, সাম অপারেশন চালাচ্ছি, দুটো নাম্বারের অ্যাডিশন করাচ্ছি মূলত, এবং সেটাকে আমরা আউটপুট কনসোলে প্রিন্ট করে দেখাবো। এই রিটার্ন জিরো এগুলো নিয়ে তো আমরা আলোচনা করব, সেটা নিয়ে চাপ নেই, এখন নয়, একটু বাদে আমরা যাচ্ছি। তো এই জিনিসটাই যখন আমরা এইভাবে দেখবো, তখন দেখবো কি এই সোর্স কোডটা গেল কনভার্টারের মধ্যে, বাইনারি মেশিন কোডে কনভার্ট হলো এবং সেটা মেশিনে থাকলো। এটা তোমরা বুঝে গেছো। এটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট প্রোগ্রাম। বাট এই প্রোগ্রামে যাওয়ার আগে আমাদের কি বক্তব্য, আমাকে কেউ রিকোয়েস্ট করেছিল যে স্যার ইনস্টলেশন প্রসিডিওরটা বলো। তো ইনস্টলেশন সবার হয়ে গেছে তো? হ্যাঁ স্যার করে নিয়েছি। হ্যাঁ দাদা হয়ে গেছে। দেখো ওটা যদি আমাকে এখন প্রত্যেকটা দেখাতে হয়, তাহলে আমাকে সবার প্রথমে ভিএস কোডটাকে আনইনস্টল করতে হবে, MGW64টাকে আনইনস্টল করতে হবে, মানে জিসিসি যেটা, ঠিক আছে, জিএনইউটাকে আনইনস্টল করতে হবে, মানে হাঁটাতে হবে, এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবল থেকে হাঁটাতে হবে, তারপর ওগুলো করতে হবে, মানে ওটা অলমোস্ট আরও 1 ঘন্টার কাজ। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ বাড়িতে একটুখানি ফোকাস করে, আমি যেভাবে এই স্টেপগুলোকে মেনশন করে দিয়েছি তোমাদের জন্য, এই স্টেপটাকে হুবাও ফলো করো। এইরকমভাবেও তোমাদের কেউ ইনস্টলেশন গাইডেন্স দেয়নি, তোমরা কোনো ইনস্টিটিউটে পাবে না ওয়েস্ট বেঙ্গলে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। যারাই সিএসটি পড়াচ্ছে, যাই কয়টা নামি ইনস্টিটিউট তোমরা চেনো আশেপাশে সিএসটি পড়ায়, তারা কেউ এইরকমভাবে তোমাদেরকে ইনস্টলেশন গাইডেন্স প্রোভাইড করেনি। আমি প্রত্যেকটা জিনিস খুব দায়িত্ব নিয়ে বানিয়ে তোমাদেরকে দিয়েছি, তোমরা এটা ফলো করো। কোনো স্টেপে যদি তোমাদের এইরকমভাবে সেম তুমি এই স্টেপগুলো ফলো করার পরেও এরর আসছে, দেন প্লিজ রিচ আউট, আমাকে রিচ আউট করো, ঠিক আছে? কিন্তু আমি আজকে লাস্ট চান্স দিলাম, এর পরের দিন কিন্তু আমি আর দেবো না। আরও 1 সপ্তাহ তোমরা পাবে, নেক্সট উইকে স্যাটারডের আগে। এই 1 উইকের মধ্যে যারা এখনও ইনস্টলেশন করোনি কম্পিউটারে ভিএস কোড, ঠিক আছে, তোমাদের যাদেরই কম্পিউটার আছে মূলত বা ল্যাপটপ আছে, তারা প্লিজ বাড়িতে করে নাও ইনস্টল, ঠিক আছে? এটা মাস্ট তোমাদের লাগবে। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। চলো, তো এটা তোমরা করে নেবে। তো ফার্স্ট যে প্রোগ্রাম সেটা হচ্ছে এই প্রোগ্রামটা। বাট এই প্রোগ্রামে আমি যাওয়ার আগে আমি তোমাদেরকে ভিএস কোডটা ওপেন করছি। তো কীভাবে এবার প্রোগ্রাম লিখতে হবে, কীভাবে কী করতে হবে সেটাতে আসছি। চলো, তো আমরা আজকে আমাদের ভিএস কোডটা ওপেন করি। চলো, আমার লেখালেখির পার্ট শেষ আপাতত, আমার পেইন্টারটা সরাই। এখানে আমি একটা প্রোগ্রাম লিখে রেখেছিলাম, তো এটা আমি পরে যাচ্ছি। আমি একটা কাজ করি, আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। বা ধরো সবার প্রথমে তোমরা যখন প্রোগ্রাম লিখবে, লেটসে আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করবে, তোমাদের ওয়ার্ক স্পেস, এটা ওয়ার্ক স্পেস বলে, হ্যাঁ, তোমার ওয়ার্ক স্পেসে একটা ফাইল ক্রিয়েট করলে, কি ফাইল ক্রিয়েট করলে, ধরো লেটসে আমি বলছি আমার নামে একটা ফাইল ক্রিয়েট করলাম প্রীতম বলে, ঠিক আছে? তো এই প্রীতম বলে যে ফাইলটা আমরা ক্রিয়েট করলাম, এবার আমরা যাবো ভিএস কোডে। ভিএস কোডে গিয়ে, কে ভাই এখন জয়েন করছে তো দেখি, দাঁড়া, প্লিজ টাইম মতো জয়েন করো, নাহলে কিন্তু মাঝপথ থেকে এসে মনে হবে যে স্যার কী সব পড়াচ্ছে বা দাদা কী সব পড়াচ্ছে, এগুলো তো আমাদের নয়, এগুলো ঠিকঠাক নয়, চলো বেরিয়ে যাই, তাতে তোমারই লস, আমার কিছু না।
তো এখানে আমি কি করব, আমরা একটা এক্সট্রা ফাইলকে অ্যাড করব, ঠিক আছে। ধরো নিউ ফাইল অ্যাড করবে বা লোডও করতে পারো। লেটসে আমি দাঁড়াও বন্ধ করে একবার ওপেন করছি তোমাদের জন্য। প্রীতম বলে খুলেছি। আচ্ছা, তো এখানে আমি একটা ওপেন ফোল্ডার বলে একটা অপশন দেখতে পেয়েছো তোমরা সবাই? ইয়েস অর নো একটু কনফার্ম করো। দেখো এই ওপেন ফোল্ডারটাতে তোমরা ক্লিক করবে, হ্যাঁ ওপেন করবে। এই ফোল্ডারটাতে ক্লিক করে তুমি ওয়ার্ক স্পেসে যেই ফোল্ডারের নাম বানিয়েছিলে সেই ফোল্ডারটাকে সিলেক্ট করবে, জাস্ট লাইক প্রীতম আমি সিলেক্ট করেছি। তো এবার এখানে সিলেক্ট ফোল্ডার করবে। তো তোমার নামে একটা ফোল্ডার ক্রিয়েশন হলো। তো তোমরা যখন একটা প্রোগ্রাম, মানে তোমাদের এই জিনিসগুলো শেখা উচিত কেন, তোমরা কয়েকদিন বাদে মানে আফটার 3 ইয়ার্স বা কেউ বিটেক করলে আফটার 5 ইয়ার্স বাদে তোমরা কিন্তু ইন্ডাস্ট্রিতে জয়েন করবে। তখন তোমরা যখন একটা প্রজেক্ট করবে বা প্রোগ্রাম, মানে একটা যখন তোমরা কাজ করবে, তোমাদের প্রপার ডকুমেন্টেশন থাকা উচিত, প্রপার ফোল্ডার ক্রিয়েশনের সম্বন্ধে আইডিয়া উচিত, যেটাকে কিনা অ্যাকচুয়ালি ওয়ার্ক স্পেস বলা হয়। তো তোমাদের সেই জিনিসটাই আমি শেখাচ্ছি। তাহলে সবার প্রথমে তোমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে এবং সেই ফোল্ডারটাকে এখান থেকে ওপেন করতে হবে। এবার এই ফোল্ডারের মধ্যে তুমি একটা ফাইল ক্রিয়েট করবে এবং ফাইলের এক্সটেনশন কিন্তু অলওয়েজ .c হওয়া উচিত, অন্য কোনো এক্সটেনশন নয়। কিন্তু ভালো করে কথাগুলো শুনবে। আমি এখানে যেটা তৈরি করছি সেটা ধরো লেটসে হ্যালো আমাদের প্রথম ওয়ার্ড, তো প্রথম প্রোগ্রামিং ফাইল, সেটাকে .c তে আমরা করলাম। তাহলে এটা আমার খুললো, ইয়েস অর নো? হ্যাঁ, আমি এখানে সব জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এই যে কোডটা লেখা আছে এই কোডটাই আমরা লিখবো, include.stdio.h ইন মেন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখবো না, এখানে আমি একটু অন্যরকম লিখবো, রিটার্ন 0। চলো, তো এই জিনিসটা আমি সময় নষ্ট না করে আমি এখানে লিখে রেখেছি তোমাদের জন্য, এখানে আমি লিখছি। হ্যাঁ সেটাই, তাতে আমার টাইমটা বাঁচবে এবং তোমাদের জিনিসটাকে শেখাতে পারবো। তো এটা লিখলাম। এবার ভালো করে আমি কি কয়েকটা জিনিস বলবো, যেগুলো খুব ভালো করে মন দিয়ে শুনবে। সবার প্রথম কথা, তো তোমরা সবাই হয়তো জানো যে তোমাদের কি করতে হবে। কি করতে হবে স্যার? এখান দিয়ে C++ বলে যেটা আছে সেটাকে ইনস্টল করে নিতে হবে। সেটা তোমরা নিশ্চয়ই জানো, তাই না? তোমরা ডকুমেন্টেশনেও দেখেছো যে এখানে লেখা আছে, যারা করেছো। কিন্তু ওটা শুধু করলে হবে না, এই দেখো লেখা আছে C++ বলে, এখানে সার্চ করবে, তোমরা প্রথম যেটা পাবে সেটাকে ইনস্টল করে নেবে তোমরা, ঠিক আছে, VS কোডের মধ্যে। এবার আমরা আসি নেক্সট। এখানে এইটা ছাড়া আরেকটা জিনিস করতে হবে, সেটার নাম হচ্ছে কোড রানার, ঠিক আছে? ওটা তোমরা কিন্তু অবশ্যই ইনস্টল করে নেবে তোমাদের। কিন্তু সমস্যাটা কি আছে না আছে সেগুলো আমরা পরে বলবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম প্রথম। তো এই প্রোগ্রামে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো? কি দেখতে পাচ্ছ বলো? প্রিন্ট স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, একটা মেইন ফাইল, প্রিন্টের ফাইল, আর রিটার্ন 0, মানে আবার INT মেনে ফিরে যাওয়ার জন্য। ভেরি গুড। তো এই বিষয়ে আর কে কি বলবে শুনি? ও তো এটা বললো, আর কেউ আরো ডিটেইলসে কিছু বলতে পারবে? আমি একটু INT মেন আছে। হ্যাঁ বলো। আচ্ছা, INT মেন আছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য। আচ্ছা, প্রিন্টএফ আছে প্রিন্ট স্টেটমেন্টের জন্য। আমি তাছাড়া প্রিন্টএফের মধ্যে একটা ব্যাকস্ল্যাশ n দেখতে পাচ্ছি নিউ লাইনের জন্য। আচ্ছা, রিটার্ন 0 আবার রিটার্ন INT মেনে রিটার্ন করার জন্য। ভেরি গুড। তো আমি এখানে বলে দিই, ও খুব সুন্দর বলেছে। তোর নামটা কি? আমি? হ্যাঁ, অর্কদীপ। তো অর্কদীপ। ঠিক আছে। তো প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা #include, হ্যাঁ #include stdio.h। তো #includeটা আমরা একটু আগে পড়েছি, এটাকে বলা হয় প্রি প্রসেসর ডাইরেক্টিভ। ইয়েস অর নো? সবাই একটু কনফার্ম বলবে। হ্যাঁ দাদা। তাহলে কি হলো, এই #include stdio.h এটাকে প্রি প্রসেসর ডাইরেক্টিভ বলে। আমি একটু লিখেও দিচ্ছি এখানে পাশে, প্রি প্রসেসর ডাইরেক্টিভস, ঠিক আছে, প্রি প্রসেসর ডাইরেক্টিভস। তো এই প্রি প্রসেসর ডাইরেক্টিভস কি করে? প্রি প্রসেসর ডাইরেক্টিভস কম্পাইলারকে বলে, কম্পাইলারের মধ্যে ইনক্লুড করে দেয়, কি করে দেয়? ইনক্লুড করে দেয় আউটপুট লাইব্রেরি, ইনপুট আউটপুট যত লাইব্রেরি মানে তোমার ফাংশনগুলো রয়েছে, স্ট্যান্ডার্ড ফাংশনগুলো অলরেডি ডিফাইন করা রয়েছে, সেগুলোকে কিন্তু কম্পাইলারকে জানিয়ে দেয়। তাহলে প্রি প্রসেসর ডাইরেক্টিভের কাজ হচ্ছে, ইট টেলস দ্য কম্পাইলার টু ইনক্লুড দ্য অল ইনপুট আউটপুট লাইব্রেরি ফাংশনস। ক্লিয়ার অর নট বলো সবাই? প্রি প্রসেসর, তাহলে কম্পাইলারের মধ্যে তোমার ইনপুট আউটপুটের যে ফাইলগুলো আছে সেইগুলোকে লাইব্রেরি ফাংশন যেগুলো আছে স্ট্যান্ডার্ড, সেগুলোকে ইনক্লুড করে দেয়। কারণ কেন করবে? না করলে ভাই, এগুলো না করলে তুমি তোমার কোড রান করালে তোমার কোনো আউটপুট দেখতে পাবে না আউটপুট কনসোলে।
ঠিক আছে। আর তুমি যদি কোনো রকম এমন কিছু প্রোগ্রাম লেখো যার দ্বারা তুমি ধরো কিবোর্ডের দ্বারা কোনো ইনপুট দিতে চাইছো, সেটাও অ্যাকসেপ্ট করবে না। তাহলে প্রি প্রসেসর ডাইরেক্টিভ তোমার যাতে কিনা এই সমস্ত ইনপুট আউটপুট মডিউলগুলো প্রপারলি ওয়ার্ক করে এবং তোমার প্রোগ্রামের রেসপেক্টে রেসপন্স করতে পারে, তার জন্য প্রি প্রসেসর ডাইরেক্টিভস তোমার ডিউরিং কম্পাইলেশন বা বিফোর কম্পাইলেশন তোমার অ্যাড করে দেয় ইনপুট আউটপুট লাইব্রেরি ফাংশনগুলোকে। ক্লিয়ার হয়ে গেল আশা করছি সবার, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়ে গেল? এবার এখান থেকে স্টার্ট হচ্ছে মেন প্রোগ্রাম। এটাকেই বলা হয় মেন প্রোগ্রাম জায়গা। মেন প্রোগ্রাম ইন্ট মেন, এটা মানে কি? এটা হচ্ছে মেন ফাংশন। প্রত্যেকটা প্রোগ্রাম সি প্রোগ্রামিং এর এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই মেন ফাংশন, ঠিক আছে? এর দ্বারা কি হয়? এর দ্বারা আমার কম্পাইলার স্টার্ট হয় এবার মেন ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে, যেটাকেই ও কি করবে? যেটাকেই ও মূলত অ্যাসেম্বলি কোড এবং ফার্দার মেশিন কোডে কনভার্ট করবে, ঠিক আছে? যেটা হচ্ছে মেন। মানে এর আগের গুলো কি ছিল বলো তো? এর আগের গুলো ছিল তোমরা যে চিঠি লেখো, কাউকে লেটার লেখো, সেই লেটারের এনভেলপটা ছিল এর আগের পার্ট। এবার যে অ্যাকচুয়াল লেটারটা, সেই লেটারটা অ্যাকচুয়াল লেটারটা হচ্ছে কোথা থেকে স্টার্ট হয়? যদি সেটাকে এর সাথে কম্পেয়ার করি, মেন ফাংশন থেকে। ক্লিয়ার হয়েছে কিনা বলো? ক্লিয়ার হয়েছে? তোমরা যে লেটার লেখো, সেই লেটারের উপরে তোমাদের এনভেলপ থাকে, সেই এনভেলপটার মধ্যে পড়ছে হচ্ছে প্রি প্রসেসর ডাইরেক্টিভস, তার আগে যে ম্যাক্রোগুলো রয়েছিল ওইগুলো। মেন ফাংশনটা থেকে স্টার্ট হলো হচ্ছে অ্যাকচুয়াল লেটার, যে লেটারটার মধ্যে কিছু ইনস্ট্রাকশন আছে, কিছু ইনফরমেশন আছে, তো সেইটা। তো ইন্ট মেন হচ্ছে মেন ফাংশন। যে কোনো সি প্রোগ্রামিং এর মেন এন্ট্রি পয়েন্ট হচ্ছে মেন ফাংশন, ঠিক আছে? ক্লিয়ার হলো? চলো এবার আসছি আমরা, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে প্রিন্টএফ। প্রিন্টএফ ফাংশনটা ইতিমধ্যে একজন বলেছে, প্রিন্টএফ একটা ফাংশন যেটা মূলত ইউজ করা হয় আউটপুট স্ক্রিনে কিছু দেখানোর জন্য, হ্যাঁ কি না? তাহলে প্রিন্টএফ ইজ বেসিক্যালি ইউজ টু ডিসপ্লে আউটপুট অন দ্য স্ক্রিন, মানে তোমার মনিটরের মধ্যে মানে কিছু ডিসপ্লে করানোর জন্য আমরা প্রিন্টএফ ইউজ করি। স্ক্যানএফটা নিয়ে আজকে আলোচনা করবো না। স্ক্যানএফটা ইউজ করা হয় যখন তুমি কিবোর্ড থেকে কোনো ইনপুট দিচ্ছ, তখন সেটাকে স্ক্যান করার জন্য, ঠিক আছে? তুমি যে ডেটাটা দিচ্ছ সেই ডেটাটাকে স্ক্যান করার জন্য স্ক্যানএফ ইউজ করা হয়। তো ইনপুট নেওয়ার জন্য, ইউজারের কাছ দিয়ে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ইউজ করা হচ্ছে। আর তোমার প্রিন্টএফ ইউজ করা হচ্ছে কিসের জন্য? তোমার আউটপুট বা মনিটর বা স্ক্রিনে তোমার রেজাল্টটাকে শো করার জন্য, হ্যাঁ কি না বলো? যেমন আমরা এখানে আজকে রেজাল্টটাকে শো করতে চেয়েছি, এটা লিখবো না, কি লিখবো? ওয়েলকাম টু ইজি টু লার্নিং। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই মেসেজটা যা, এবং এটাকে সব সময় ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। তাহলে ডাবল কোটেশনের মধ্যে রাখবো কেন? কারণ ইট ইজ কাইন্ড অফ স্ট্রিং। ইয়েস অর নো? এটাকে স্ট্রিং বলে, হ্যাঁ কি না? হ্যাঁ, ইয়েস স্যার। তো স্ট্রিং যেহেতু, এটাকে আমরা ডাবল কোটেশনের মধ্যে রাখছি। ওকে, এইগুলো নিয়ে আরো বিস্তারিত আমরা ধীরে ধীরে, এখন তো সবে সি প্রোগ্রামিং সবে 2টো ক্লাস করলি রে আমার বাবু, ধীরে ধীরে শেখ, প্রত্যেকটা জিনিসকে একদম সেই লেভেলে নিয়ে যাবো। বলছি তো একেবারে বেসিক, ঠিক আছে, থেকে একেবারে অ্যাডভান্স অবধি কমপ্লিট করানো হবে। তাহলে এখানে আমরা বুঝলাম যে এইটার ভেতরে যেটা লেখা হচ্ছে সেটা স্ট্রিং, তাই জন্য অবশ্যই ডবল কোটেশনে লিখবো এবং এটাও একটা প্রপার ফরম্যাট, ঠিক আছে? হলো। এখানে আবার একটা দেখতে পাচ্ছি এইটা ইউজ করা হয়েছে, এটাকে কি বলে রে? কে একজন বলছিলিস, বল দাদা। নেক্সট লাইনের জন্য লেখা ব্ল্যাক স্ল্যাশ এন। ব্ল্যাক স্ল্যাশ এন কি করে? নিউ লাইনের জন্য ব্যবহার করা হয়। মানে তোর যখন এই পার্টিকুলার প্রোগ্রামটা এক্সিকিউট হবে, প্রথম লাইনে ইজি টু লার্নিং দেখাবে, দেখানোর পরে তোর কার্সারটা পরের লাইনে এসে দাঁড়াবে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? ইয়েস দাদা। ঠিক আছে, তো এটা হলো ব্যাপার। এবং এখানে আমার এই স্ল্যাশ এন, এবার ব্ল্যাক স্ল্যাশ এন, এটা ইউজ করা হয়েছে কেন? কারণ দেখো আমরা এখানে একটা যেটা লিখেছি সেটা মূলত একটা স্ট্রিং, এই জন্য, তাই না? হ্যাঁ কি না? মনে রাখবে, যখনই আমরা প্রিন্টএফ এর মধ্যে, প্রিন্টএফ ফাংশনের মধ্যে কোনো স্ট্রিংকে ইনপুট দেব, কোনো স্ট্রিংকে আমরা প্রিন্ট করাতে চাইবো, তখন অবশ্যই আমাদের স্ল্যাশ এন অ্যাড করতে হয়। এই জায়গাগুলোই কেউ বলে না কখন স্ল্যাশ এন অ্যাড করতে হয়। তাহলে কি শিখলে আজকের ক্লাসে? হ্যালো ওয়ার্ল্ড, বা এখানে যেটা লেখা আছে ওয়েলকাম টু ইজি টু লার্নিং, ইট ইজ আ বেসিক্যালি স্ট্রিং। তো যখনই আমরা স্ট্রিং ইউজ করব, তখন ব্ল্যাক স্ল্যাশ এন আমাদের অ্যাড করতে হয় ফর নিউ লাইন, ঠিক আছে? এটা মাথায় রাখো, এইটুকুনি বেসিক প্রোগ্রামগুলো জানতে হবে তোমাদেরকে। কেউ একজন হাত তুলেছিল, বলো সায়ন বলো। অ্যাক্সেস এর এটা আবার একটু বলুন। কোনটা বলো?
ব্ল্যাক স্ল্যাশ এন এর এটা একটু আবার বলুন এটা হচ্ছে এটা তুমি বলুন যখন কোনো স্ট্রিং কে প্রিন্টএফ ফাংশনের মধ্যে ইনক্লুড করছো। দেখো আমরা যেটা লিখেছি ওয়েলকাম টু ইজি টু লার্নিং, এটা একটা স্ট্রিং, ঠিক আছে? ওকে, বা হ্যালো ওয়ার্ল্ড, এগুলোকে একটা স্ট্রিং বলে। তো যখনই তুমি প্রিন্টএফ ফাংশনের মধ্যে স্ট্রিং কে ইনক্লুড করবে তখন অলওয়েজ তুমি ব্ল্যাক স্ল্যাশ এন ইউজ করার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ ব্ল্যাক স্ল্যাশ এন তোমাকে নিউ লাইন অ্যাড করে দেয়। মানে আমি যখন এই পার্টিকুলার প্রোগ্রামটাই রান করব তখন ওয়েলকাম টু ইজি টু লার্নিং লেখার পরে নেক্সট লাইনে, এটা হচ্ছে ধরো তোমার ফার্স্ট লাইন, নেক্সট লাইনে এসে তোমার কার্সারটা দাঁড়াবে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে? হ্যাঁ, আচ্ছা। আর এখানে রিটার্ন জিরো, এইটা নিয়ে কে কি বক্তব্য রাখছো আমাকে বলো। রিটার্ন জিরো কোনো মানে অ্যানসার না এলে ওটা জিরো দেখাবে আর কি। মানে মেন ফাংশনে আবার রিটার্ন করে যাবে অটোমেটিক। বুঝলাম না, আর একটু ক্লিয়ার করে বলো দেখি শুনি। হলো না এটা? ঠিক ঠিক আমি মন পুতো অ্যান্সার হয়নি আমার, বলো আরো ভালোভাবে বলো, বলো। হ্যালো, এটা এরর হ্যান্ডেলিং এর জন্য করে কি? এরর হ্যান্ডলিং এর জন্য, ভেরি গুড। তো বেসিক্যালি রিটার্ন জিরোর মানেটা কি? এই রিটার্ন জিরোর মানে হচ্ছে যখন তুমি প্রত্যেকটা সি প্রোগ্রামিং এ তুমি স্টার্ট করছো এক্সিকিউশন করা আর মেন ফাংশন থেকে, তখন তোমার কি হয়, রিটার্ন জিরোটা ব্যবহার করা হয় এন্ড অফ দ্য মেন প্রোগ্রামে। দেখো মেন প্রোগ্রামটা শেষে আমরা রিটার্ন জিরো ইউজ করছি, তাই তো? হ্যাঁ কি না? এই রিটার্ন জিরোটার মানে হচ্ছে যে আমার অপারেটিং সিস্টেম তোমাকে কি দিচ্ছে, জিরো ভ্যালু রিটার্ন করছে। কাকে রিটার্ন করছে? মেন ফাংশনকে। তাহলে আফটার এক্সিকিউশন আ পার্টিকুলার প্রোগ্রাম ইট সেন্ডস ভ্যালু জিরো ব্যাক টু দ্য অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমকে ও জিরো ভ্যালু ব্যাক করছে। আর এই জিরো মিনস কি, অপারেটিং সিস্টেমের কাছে যখন জিরো লজিক যাবে, মানে জিরো ভ্যালু যাবে, তখন এইটার মানে দাঁড়াবে যে এই প্রোগ্রামিংয়ে কোনো এরর নেই। যে একজন বলছিলি যে এরর হ্যান্ডেলিংকে ইন্ডিকেট করে, ভেরি গুড, ঠিক বলেছিস। তাহলে জিরো মিনস কি? জিরো মিনস হচ্ছে সাকসেসফুলি কম্পাইলেশন হয়েছে, সেখানে কোনো এরর ফাইন্ড আউট হয়নি। ক্লিয়ার? ইয়েস অর নো? বোঝাতে পারলাম? তাহলে আমাদের মেন প্রোগ্রামটা যখন আমার পুরোপুরি এক্সিকিউট হয়ে গেল ইউজিং কম্পাইলার, ইউজিং অ্যাসেম্বলার, ঠিক আছে? বলো, কিছু বলবে? তখন তোমার কি হয়, তখন তোমার এই প্রোগ্রামটা মানে মেন ফাংশনটা অ্যাট দ্য এন্ড অফ দ্য মেন ফাংশন আমরা একটা ভ্যালু অলওয়েজ অপারেটিং সিস্টেমকে সেন্ড করি। সেই ভ্যালুটা যদি আমার জিরো হয়, তাহলে অপারেটিং সিস্টেমকে যদি জিরো ভ্যালু সেন্ড করা হয়, ঠিক আছে, তাহলে বুঝবো যে হ্যাঁ আমার প্রোগ্রামে কম্পাইলেশনের সময় কোনো বা রান টাইম কোনো এরর আসেনি, আমার প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউট করেছে। ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে জিরো মিনস, এই জিরো মিনস তোমার মানে তোমার ওএস এর কাছে ইনফরমেশন যাওয়া কি, যে প্রোগ্রাম রান করেছে, মানে প্রোগ্রাম র্যান উইদাউট এনি এরর। ক্লিয়ার? ইয়েস অর নো? প্রোগ্রাম র্যান, ঠিক আছে, উইদাউট কি লিখবো বলো? এনি এরর। ঠিক আছে, ক্লিয়ার হলো? বাট এর বদলে যদি তুমি অন্য কোনো নন জিরো ভ্যালু পাও, নন জিরো ভ্যালু মানে স্যার সেটা 1 হতে পারে, লাইক অনেক সময় আমরা দেখি রিটার্ন 1, ঠিক আছে, এরকম আসলো, বা তোমার কোনো ভ্যালু রিটার্ন হচ্ছে, মানে ওএস এর কাছে জিরো ব্যতীত তোমার অন্য কোনো নন জিরো ভ্যালু তোমার পাঠানো হচ্ছে বা সেন্ড হচ্ছে, তার মানেই সেখানে কিছু আনইউজুয়াল কেস ঘটেছে। আনইউজুয়াল কেস মানে কি স্যার? আনইউজুয়াল কেস মানে রান টাইম অথবা কম্পাইলেশন মানে ডিউরিং কম্পাইলেশন সেখানে কিছু অ্যাবনর্মাল টার্মিনেশন হয়েছে প্রোগ্রামে কিছু অ্যাবনর্মাল টার্মিনেশন হয়েছে, অথবা প্রোগ্রামে কিছু এরর জেনারেট হয়েছে। এই দুটোর মধ্যে যখনই হয় অ্যাবনর্মাল টার্মিনেশন বা প্রোগ্রামে কোনো রকম এরর জেনারেশন, তখনই একমাত্র রিটার্নের পরে তুমি একটা নন জিরো ভ্যালু পাও, যেটা কিনা ওএস এর কাছে সেন্ড করা হয়। বুঝতে পেরেছো? বলো, বুঝতে পারলাম? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। ওকে, আশা করি তোমরা প্রোগ্রামিং এর ব্যাপারটা বুঝতে পারলে। চলো এবার এটা মুছে নিই। এইভাবে তোমরা জানতে হবে প্রত্যেকটা প্রোগ্রামের এইভাবে নারী নক্ষত্র প্রত্যেকটা লাইনকে, যেদিন তোমরা ড্রাই রান, এটাকে আমি যেটা বললাম সেটাকে ড্রাই রান, মানে তুমি প্রত্যেকটা স্টেপকে অ্যানালাইসিস করলে, যেদিন তুমি এই জিনিসটা করতে শিখলে সেদিন তুমি শিখে গেলে প্রোগ্রামিং করা। তো চলো আজকে আমরা এখানে যাই আর আমরা এবার এটাকে একটুখানি চেঞ্জ করি, তারপরে আমরা দেখি কি লেখা যাচ্ছে বা কি করা যাচ্ছে। এখানে আমরা এটা লিখবো না, আমরা এর বদলে লিখবো কি, ওয়েলকাম টু ইজি টু লার্নিং।
ওকে, কোথায় গেল, চলো ঠিক আছে। এবার আমরা কি করব, সিম্পলি কোড রানারটা সবাই ইনস্টল করে নেবে। আমি আবারও দেখাচ্ছি, দাঁড়াও, এখানে যাবে, সরি এখানে নয়, আরে ভাই এক্সটেনশনে কোথায় গেল, হ্যাঁ এখানে গিয়ে কোড রানার বলে লিখবে, কোড রানার। কিন্তু এতেও কিছু প্রবলেম আছে, সেগুলো আমি বলে দেবো, আমার নেটটা স্লো। এখানে দেখতে পাচ্ছ প্রথমটা কোড রানার বলে 630, হ্যাঁ দেখতে পাচ্ছ সবাই? এইটা এই এক্সটেনশনটাও তোমাদের ইনস্টল করতে হবে ভিএস কোডে, হ্যাঁ কোড রানারটা। ওকে, কোড রানারটা ইনস্টল করে নেবে। এবার আমরা কি করব, সিম্পলি এটাকে পুরোটাকে এরকম ভাবে ড্র্যাগ করব, করে রাইট ক্লিক করব, করে রান কোড করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে টার্মিনাল ওপেন হয়েছে, কিন্তু আমি এখানে একটা কিছু কাজ করে রেখেছি, তার জন্য টার্মিনালটা ওপেন হয়েছে, না হলে এটা হতো না। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আউটপুট চলে এসছে এখানে তোমাদের কাছে, ইজি টু লার্নিং, ইয়েস অর নো। এবং তারপরে দেখো, তারপরে আবার নেক্সট আরেকটা আমার পাথটা দেখাচ্ছে, কোন পাথে এইটা বেসিক্যালি সেভ হচ্ছে এই প্রোগ্রামটা, এবং সেইখানে আরেকটা নতুন নিউ কার্সার এখানে এসে দাঁড়াচ্ছে। এটাই হচ্ছে নিউ লাইনের কেস, আর এইভাবেই তোমার এক্সিকিউশন হয়, এবং এটা টার্মিনালে আছে। এবার টার্মিনালে এটা আছে, এটা আউটপুটে থাকলে কি ক্ষতি হতো, আউটপুটের থেকে এটাকে টার্মিনাল করেছি আমি এই একটাই কারণে। কি কারণে স্যার? কারণ কোড রানারে একটা সমস্যা আছে, কোড রানার শুধুমাত্র এইরকম আউটপুট জেনারেট করার কেসগুলোকে হ্যান্ডেল করতে পারে, কিন্তু যে কোড রানারকে যদি স্যার স্ক্যানএফ নিচ্ছিল না আগের দিন। ইয়েস কারেক্ট, স্ক্যানএফ নেবে না, স্ক্যানএফ নেবে না। বা তুমি যখন আউটপুটে আমরা ভ্যালু এন্টার, আমি বলছি শোনো আমার কথাটা, যে আমরা যখন কোনো ভ্যালু দিতে চাইবো তখন ওটা অ্যাকসেপ্ট করবে না, স্লাইটলি হ্যাঙ্গিং স্টেজে চলে যাবে, বা হ্যাং ঠিক আছে, হ্যাঁ মানে হ্যাঙ্গিং স্টেজে চলে যাবে। তো সেটা কিভাবে হবে আমি তোমাদের চোখের সামনে সেই জিনিসটা এখন দেখাতে চলেছি, তো একটু প্লিজ তোমরা শোনো এবং দেখো, খুব ইন্টারেস্টিং জায়গা। আমরা এখানে কি করব, আমরা কোড রানারটা এখানে যাব, এখানে যাব, ফাইলে যাব, গিয়ে প্রেফারেন্সেস বলে পেয়েছো, ইয়েস অর নো, প্রেফারেন্সেস পেয়েছো, ফাইলে গিয়ে প্রেফারেন্সেস পেয়েছো সবাই দেখতে, একটু কনফার্ম করো। সেটিংয়ে যাব, সেটিংয়ে যাব। এবার সেটিংয়ে গিয়ে আমরা এখানে লিখব, দাঁড়াও, এখানে গিয়ে আমরা লিখব কোড রানার, কোড রানার, আমার কোড রানারটা চলে এসছে। এবার আমি যদি কোড রানারে এই দেখো, এই যে তিনটে যে আমি যে এখানে যে টিক মার্ক দিয়ে রেখেছি, এই তিনটে টিক মার্কে আমি কিন্তু আনচেক করলাম। ঠিক আছে, এই তিনটে টিক মার্কে আমি আনচেক করে আমি সিম্পলি ক্লোজ করে দেবো ভিএস কোডটাকে, করে আবারও ওপেন করব। দেখো কি হয়, তোমাদের চোখের সামনে আমি দেখাচ্ছি। এ বাবা, অ্যাপ্লিকেশনটাকে চালালাম, ইয়েস, শিখতে পারছো বলো আমার কাছে পড়ে, শেখা যাচ্ছে? তো এবার আমি এটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছি। এবার সমস্যাটা দেখবে তুমি কি হবে, দেখো, আমি এখান থেকে এই কোডটা নিচ্ছি, দুটো নাম্বারে অ্যাডিশন, প্রথমে নাম্বার দুটো নেব, ঠিক আছে, নিয়ে তাদের অ্যাডিশন করব। এইটা নয়, সরি এইটা নয়, আমি তোমাদেরকে এইটা নিচ্ছি, এখান থেকে নিচ্ছি, দাঁড়াও, এইটা চলবে না, দেখো নেবে না, ইনপুট নিতে চাইবে না। এই দেখো এই কোডটা, ফর অ্যান এক্সাম্পল আমি এই কোডটা নিলাম। ঠিক আছে, তোমাদেরকে জাস্ট বোঝাচ্ছি যে কোথায় ভুল হবে। বাড়িতে সারাক্ষণ মাথা খারাপ করো না যে কেন হচ্ছে না, আমার কেন হচ্ছে না, তার কারণ আছে। এবার আমি যাব, গিয়ে কোড রান করব, দেখো রান কোড, দেখো দেখো অ্যাকচুয়ালি তোমার কাছে কি আসা উচিত এরপরে আউটপুটে, যে এন্টার অ্যান ইন্টিজার, ইয়েস অর নো, হ্যাঁ কি না? তুমি তো প্রথমে এন্টার অ্যান ইন্টিজার, দেখো হ্যাঙ্গিং স্টেটে চলে গেছে, আউটপুটে তুমি কিছু নিতে পারছো না, পারছো না। তাহলে স্যার এই ক্ষেত্রে আমরা কি করব স্যার? এই ক্ষেত্রে তোমাদের করতে হবে যে স্টেপটা আমি দেখালাম, সেই স্টেপটাকে রিপিট করতে হবে। যারাই পারোনি, বাড়িতে স্ক্যানএফ নিয়ে ইউজ হচ্ছিল না, তারা এটা ফলো করবে। কি করবে? প্রেফারেন্সে যাবে, ফাইলে গিয়ে সেটিংয়ে যাবে, গিয়ে তোমরা এখানে কোড রানারটা লিখবে। ঠিক আছে, দেখো আরেকবার দেখাবো, তারপর তুমি বুঝতে পারবে পার্থক্যটা। তোমাদের সফটওয়্যারটাকেও শিখতে হবে যেটা নিয়ে তোমরা কাজ করছো। কোথায় গেল রে? হ্যাঁ, এবার আমরা কি করব, যেই তিনটে আমি আনচেক করেছিলাম সেই তিনটেকে আমরা এবার চেক করব। একটা হচ্ছে রান ইন টার্মিনাল, মানে সবসময় আমরা টার্মিনালে রান করব, তাহলে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো ডেটা। ঠিক আছে, তাহলে নেবে। তাহলে এই তিনটেকে চেক করলাম, আনচেক থেকে চেক করে দিলাম। এবার আমরা ক্লোজ করলাম, একবার রিস্টার্ট করলাম। এবার আমরা আবারও ভিএস কোডটাকে অন করব। ঠিক আছে, সিম্পলি ভিএস কোডটাকে অন করব। অন করার পরে আমরা চলে যাব আবারও এখানে,
আমাদের ফাইলে, এবং গিয়ে আবারও যখন আমরা এটাকে কোড রান করব তখন এটা টার্মিনালে রান হবে। দেখো আউটপুট কনসোলের বদলে, দাঁড়াও, অ্যাক্টিভেটিং এক্সটেনশনটা অ্যাক্টিভেট হলো, টার্মিনাল খুললো। ইয়েস অর নো, তোমার টার্মিনাল খুললো, হ্যাঁ কি না? দাঁড়াও, আমার মেশিনটা স্লো, টার্মিনাল খুলেছে, এন্টার অ্যান্ড ইন্টিজার দেখাচ্ছে এবারে, ইয়েস অর নো? তার মানে তোমার কাছে এবার ডেটা নিতে পারছে কি পাচ্ছে না বলো? হ্যাঁ দাদা পাচ্ছে। তার মানে ইস্যুটাকে তুমি ফিক্সড করলে। তুমি যেদিন এইভাবে নিজেই সফটওয়্যারে যেখানে তুমি কোড লিখছো সেই ইস্যুগুলোকে তুমি সলভ করবে, সেদিন তুমি জেনে গেছো, তুমি শিখে গেছো সি প্রোগ্রামিং, বা তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে শুরু করেছো। আর তুমি যে যে প্রোগ্রামগুলো লিখছিলে সেই দেখো, সেই যে তুমি ফোল্ডারটা বানিয়েছিলে তোমার ওয়ার্ক স্পেসে, সেখানে দেখো প্রত্যেকটার করসপন্ডিং মানে .c ফাইল, মানে যে এক্সটেনশনে বেসিক্যালি সি প্রোগ্রামিংগুলো সেভ হয় সেগুলো সেভ হচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ইয়েস অর নো? ইয়েস দাদা। ভেরি গুড। তাহলে এইটা ছিল আজকে আমাদের ফার্স্ট প্রোগ্রাম। তোমরা প্রোগ্রামের সম্বন্ধে শিখলে, তো প্রোগ্রাম তো এর পরের দিন থেকে আমরা শেখাবো। এবার আমরা আসি ফার্স্ট চ্যাপ্টারে, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা নিয়ে আমরা আলোচনা করবো এরপরে, সেটা হচ্ছে কি স্যার? সেটা হচ্ছে সি টোকেন। টোকেন কি? টোকেন হচ্ছে আর কিছুই না, এই যে ছোট ছোট ইন্ডিভিজুয়াল তোমার ইউনিটগুলো আছে, ইউনিটগুলোর মধ্যে একটা ইউনিট হচ্ছে ক্যারেক্টার সেট, আরেকটা ইউনিট হচ্ছে আইডেন্টিফায়ার। তোমাদের বলেছিলাম না যে প্রথমে আমাদের অ্যালফাবেট শিখতে হবে, তারপর ওয়ার্ডের সম্বন্ধে জানবো, তারপর সেখান থেকে সেন্টেন্স বানাতে শিখবো, তারপর আস্তে আস্তে সেই সেন্টেন্সগুলোকে জুড়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখতে শিখবো। হ্যাঁ কি না? বলেছি কি বলিনি বলো তোমরা আমাকে? বলেছি তো? হ্যাঁ দাদা বলেছো। সেরকম ভাবে আমাদের সি প্রোগ্রামিং যখন আমরা শিখছি, তার মধ্যে কিছু ছোট ছোট ইউনিট আগে আমাদের পড়তে হবে। সেই ইউনিটগুলো কি কি? ক্যারেক্টার কি কি সেট আছে, আইডেন্টিফায়ার কি জিনিস, কিওয়ার্ডস কি জিনিস, কনস্ট্যান্ট কি জিনিস, ডেটা টাইপ কি জিনিস, এগুলো। তো এই জিনিসগুলো, এই ছোট ছোট ইউনিটগুলোকে একত্রে আমরা টোকেন বলি সিতে। তো দ্য স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিট ইন আ প্রোগ্রাম ইজ আর কল দ্য টোকেন। যে স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিটগুলো তোমরা প্রোগ্রামিংয়ে ইউজ করো সেগুলোকে আমরা টেকনিক্যাল টার্মে টোকেন বলি। এই কোশ্চেনটা কিন্তু এমসিকিউতে দেয়, বা এই কোশ্চেনটা তোমাদের এক্সামে আসে 1-2 মার্কসে, তো তোমরা কিন্তু ভালো করে পড়ো। তাহলে কি বলছি? সি টোকেনটাকেই ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারের সেট, আইডেন্টিফায়ার, কিওয়ার্ড, কনস্ট্যান্ট, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে তোমার ইউনিট আছে, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্মলেস্ট ইউনিটগুলোকে সি প্রোগ্রামে আমরা টোকেন বলি। ঠিক আছে? এবার আমাদের কি কি টোকেন আছে সি প্রোগ্রামিং এর মধ্যে আমরা পড়বো। ক্যারেক্টার সেট আছে, কিওয়ার্ড আছে, আইডেন্টিফায়ার আছে, কনস্ট্যান্ট আছে, অপারেটর আছে। তার মধ্যে আজকে আমরা যেটা শুধু দেখবো সেটা হচ্ছে ক্যারেক্টার সেট। তো ক্যারেক্টার সেটটা কি? আমরা সি প্রোগ্রামিং এর যে ক্যারেক্টার সেট বলতে আমরা মূলত সি প্রোগ্রামিং এ কি কি অ্যালফাবেট ফর্ম ইউজ করা যাবে, ক্যাপিটাল এ থেকে জেড সি প্রোগ্রামিং এ ইউজ করা যাবে, স্মল এ থেকে জেড ইউজ করা যাবে। ঠিক আছে? তাহলে আমরা অ্যালফাবেটে বুঝতে পারলাম যে কি কি অ্যালফাবেট আমরা ইউজ করতে পারবো। আমরা সমস্তই অ্যালফাবেটটা ইউজ করতে পারবো, আমরা দেখতে পাচ্ছি। ডিজিট অনলি কি কি ইউজ করতে পারবো? ডিজিট কিন্তু যাই ইউজ করো সেটা 0 থেকে 9 এর মধ্যেই থাকবে। তো ডিজিট আমার যা ফর্ম হবে ক্যারেক্টার সেটে, ঠিক আছে, সেগুলো হচ্ছে সেই 0 থেকে 9 এর মধ্যে নিয়েই হবে, তার বাইরে হবে না। কারণ অ্যাকচুয়ালি দেখো না, 0 থেকে 9 মানে কি? তুমি সব বানাতে পারবে, তাই না? 0 থেকে 9 নিয়েই তো সবকিছু তৈরি হয়, নাম্বার সিস্টেম। ইয়েস অর নো? আর্যভট্টর কাল থেকে চলে আসছে, হ্যাঁ কি না? 0 থেকে 9 থেকে 9 নিলে 100, 150 যে কোনো নাম্বার বানাতে পারবে। তাহলে ডিজিট ফর্ম হবে হচ্ছে 0 থেকে 9 এর মধ্যে, ঠিক আছে? নিয়ে ক্যারেক্টার সেটের মধ্যে অ্যালফাবেটগুলো রয়েছে, সেই অ্যালফাবেটগুলো তুমি কি ইউজ করতে পারো? এ থেকে জেড বড় হাতের অ্যালফাবেটও ইউজ করতে পারো, ছোট হাতে ইউজ করতে পারো। কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, যে কটা স্পেশাল ক্যারেক্টার এখানে মেনশন করা আছে সেগুলোই অনলি ইউজ করা যাবে, তার বাইরে নয়। ডলার আছে, অ্যাম্পার সাইন আছে, হ্যাশ আছে, ঠিক আছে, এক্সক্লেমেটরি সাইন আছে, পার্সেন্টেজ যেটাকে রিমাইন্ডারে আমরা ইউজ করব, ঠিক আছে, পড়বে। তারপর হচ্ছে সেমিকোলন আছে, ডাবল কোটেশন আছে, ব্র্যাকেট আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তার আলাদা আলাদা ক্লাস মানে কাজ আছে সেগুলো। এছাড়া আমরা বিভিন্ন ক্ষেত্রে কোনো কোনো লেখার মাঝে কিছু স্পেস ছাড়ি, যেমন আমি যেমন লিখলাম ওয়েলকাম টু ইজি টু লার্নিং। দেখো ওয়েলকাম টু ইজি টু লার্নিং এর মাঝখানে স্পেস ছিল, তোমরা যদি লক্ষ্য করো আমার প্রোগ্রামটা যখন লিখেছিলাম, সেইটাকে আমরা ব্ল্যাঙ্ক স্পেস বলি। তাহলে আমরা ব্ল্যাঙ্ক স্পেসকেও একটা কিন্তু স্পেশাল ক্যারেক্টার হিসাবে ধরি সি প্রোগ্রামিংয়ে, যেটাকে কিনা আমরা স্পেস ক্যারেক্টার বলি, যার নাম, যেটাকে হোয়াইট স্পেস ক্যারেক্টার বলা হয়, সেটা ব্ল্যাঙ্ক স্পেস। এছাড়াও কি কি আছে? এছাড়াও ক্যারেক্টার সেটের মধ্যে /b আছে, যেটা কিনা ব্যাক স্পেস বলে। তুমি যদি এটা ইউজ করো তাহলে ব্যাক স্পেস ইউজ হয়, তুমি যদি এটা ইউজ করো তাহলে এখানে একটা অডিওবেল বেল বেজে ওঠে। তুমি যদি /v ইউজ করো, /v, তাহলে ভার্টিক্যাল ট্যাব ওপেন হয়। /t ইউজ করলে হরাইজন্টাল ট্যাব ওপেন হয়। /f ইউজ করলে ফর্ম ফিড তৈরি হয়। তো বিভিন্ন ধরনের কেসেস আছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে? তো এইটাই হলো ক্যারেক্টার সেট। এই ক্যারেক্টার সেট দিয়ে একটা মানে কোডিং তৈরি করা গেছে, সেটা হচ্ছে এইটা।
কি করেছি আমরা আমরা কি দেখো এখানে সব কিছু দেখো ক্যারেক্টার সেট ইউজ করা হচ্ছে না কোথায় বলো, সব জায়গায় ইউজ করা হচ্ছে কি না হচ্ছে না। এই যে ইনক্লুড কথাটা লিখছো সেটাও তো এ থেকে জেড ব্যবহার করে, হ্যাঁ কি না, অ্যালফাবেট, ইয়েস অর নো? ইয়েস দাদা। Yes, sir. তাহলে ব্যবহার করা যাচ্ছে। stdio.h সেখানেও ইউজ করা যাচ্ছে। দেখো stdio.h দেখো দুটো কি স্পেশাল ক্যারেক্টারের থ্রু দিয়ে ব্যবহার করা হয়েছে। দেখো ইন্ট মেন দেখো সেখানে কিন্তু ওপেন ব্র্যাকেট ক্লোজ ওপেন ব্র্যাকেট ওপেন করা হয়েছে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করা হয়েছে। দেখো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে যেটাকে কিনা ওপেন প্যারেন্থেসিস বলা হয়, ঠিক আছে। তার মাঝে দেখো এখানে ইকুয়াল টু সাইন ইউজ করা হয়েছে, দেখো এখানে এ ইউজ করা আছে। তার মানে একটা প্রোগ্রাম লিখতে গেলে কিন্তু ক্যারেক্টার সেট লাগবেই লাগবে, ক্যারেক্টার সেট ছাড়া কোনো প্রোগ্রাম লেখা পসিবলই নয়, ইয়েস অর নো? তাহলে এরকম একটা প্রোগ্রাম লিখেছি এবং তার মাধ্যমে আমরা বুঝিয়েছি, আর এটাকে বলা হয় কমেন্টিং। ডবল এরকম ব্ল্যাক স্ল্যাশ দিয়ে তারপরে তুমি যাই লিখবে সেটা কিন্তু কম্পাইলার ডিউরিং কম্পাইলেশন অ্যাকসেপ্ট করে না। তাহলে যখনই তুমি চাইবে কোনো একটা প্রোগ্রামের সাথে কমেন্ট লিখতে চাইবে, তখনই কি করবে, সেই লাইনের পাশে দুটো ব্যাক স্ল্যাশ দেবে এবং তারপরে তোমার যেটা মন চায় সেটা তুমি লিখবে, সেটা তোমার কম্পাইলার এক্সিকিউশনের সময় অ্যাকসেপ্ট করবে না, সেটাকে ইগনোর করে, ঠিক আছে। স্যার এগুলো কি লেখা জরুরি? আমি বলবো হ্যাঁ জরুরি। তুমি যদি ভালো কোডিং শিখতে চাও তাহলে অবশ্যই প্রত্যেকটা লাইনের পরে তোমাকে কিন্তু স্পেশাল ক্যারেক্টার মানে তোমাকে কিন্তু কমেন্টিং দিতে হবে। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, সেটা একটু বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে এই লিঙ্কারের এখানে একটা ব্যাপার আছে। এই লিঙ্কারের এখানে রান টাইম লাইব্রেরিগুলো, এই রান টাইম লাইব্রেরিগুলো বেসিক্যালি তোমার লেখা হয় বিভিন্ন পারপাসে। কীরকম পারপাসে? ধরো এইগুলো সহজে মানে নর্মাল ওয়েতে এগুলো তোমাদের হাতে তুলে দেওয়া হয় না। যখন তোমরা প্রজেক্ট করবে, তোমাদের কোনো একটা টিম ধরো কোনো লাইব্রেরি ফাংশন মানে কোনো একটা ফাংশন ডেভেলপ করেছে, যে ফাংশনটা তোমার কারেন্ট প্রোগ্রাম বা কারেন্ট প্রজেক্টে ব্যবহার করা হচ্ছে। তাহলে কোনো একটা টিমের অন্য কোনো একটা টিমের কারোর তৈরি করলে তারা কিন্তু এটাকে অ্যাজ এ লাইব্রেরি ফাংশন হিসাবে তোমাকে দেবে, তোমাকে কিন্তু অ্যাজ এ নর্মাল কোড হিসাবে দেবে না, সোর্স কোড হিসাবে। তাহলে কী হলো, সেইগুলোই কিন্তু স্টোর হবে তোমার কোথায়, তোমার প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যখন বিভিন্ন ধরনের কাজগুলো করি আইটিতে, তখন আমাদের কি হয়, তখন আমাদের ধরো কোনো একটা নতুন প্রজেক্টে কাজ হচ্ছে, যে প্রজেক্টে আমাদের কিছু এমন কিছু পার্টস বা এমন কিছু জিনিস লাগবে যেটা কিনা প্রিভিয়াসলি অন্য কোনো প্রজেক্টে এই তো শেষ হয়ে এসছে, কেন রে ভালো লাগছে না তোর ক্লাস করতে? তাহলে কি হচ্ছে, তাহলে সেইগুলো কিন্তু কি ধরা গেল যে আগের কোনো একটা প্রজেক্টে বা কোনো একটা অন্য টিম পার্টিকুলারলি ওই ধরনের কিছু ফাংশন ডেভেলপ করেছিল যেটা সিমিলার ম্যাচ খাচ্ছে আমাদের কারেন্ট প্রজেক্টের সাথে, তখন ওই টিম কিন্তু আমাদেরকে ওই প্রোগ্রামগুলোই অ্যাজ এ লাইব্রেরি ফাংশন হিসাবে প্রোভাইড করবে, যেটাকে আমরা লাইব্রেরি ফাংশন হিসাবে আমাদের প্রজেক্টে ইউজ করব, নট অ্যাজ আ প্রোগ্রাম। ঠিক আছে, ক্লিয়ার? এই জায়গাটা আমাদের বলার দরকার ছিল, এটাও খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা মাথায় রাখিস। আর তাহলে এই যে কমেন্টিংটা অবশ্যই দিতে হবে, কারণ কমেন্টিং ছাড়া প্রোগ্রাম লেখা মানে তুমি ভালো প্রোগ্রামার নয়। কারণ তুমি যখন একটা প্রোগ্রাম লিখছো, ধরো আজকে তুমি প্রোগ্রাম লিখছো, আজকে তুমি 20 লাইন অবধি লিখে তুমি ছেড়ে দিলে, তারপর যে ব্যক্তিটা ওইটাকে হ্যান্ড ওভার দেবে, সেই ব্যক্তি যখন পরের প্রোগ্রামের লাইনগুলো লিখতে যাবে, তাহলে তাকে বুঝতে হবে যে আগে যে লিখে গেছে সে কী বেসিসে কী লজিকে প্রোগ্রামটা লিখেছে, এবং সে বুঝবে কোথা থেকে, সে বুঝবে তোমার কমেন্টগুলো পড়ে, যে কোন পারপাসে তুমি কী লাইনে কী বেসিসে তুমি এই পার্টিকুলার ফাংশন বা এই পার্টিকুলার তুমি জিনিসগুলোকে ইউজ করেছো। তো এই জন্য আমি মাস্ট বলবো, তোমরা যখন প্রোগ্রাম লেখা শিখছো, তোমরা কমেন্ট লেখাটাও অভ্যাস করবে প্রত্যেকটা লাইনের পাশে পাশে। আননেসেসারি প্রত্যেকটা লাইনে লিখতে হবে না, যেই জায়গাগুলো দরকার। মানে তুমি যদি এখন বলো stdio.h পাশে আমি লিখবো প্রি প্রসেসর ডাইরেক্টিভ, ওটা লেখা দরকার নেই, ওটা আমার নিড নয়। আমার নিড হচ্ছে মেন ফাংশনের পর থেকে যা যা লিখছো তার পাশে পাশে কোনটার কী কারণে কী নিয়েছো, কেন নিয়েছো, সেগুলোকে এরকমভাবে কমেন্টের মাধ্যমে এক্সপ্রেস করো। ঠিক আছে, তবে গিয়ে তুমি ভালো কোডার হতে পারবে। তো এটা ছিল আমার বক্তব্য আজকের। সো থ্যাংক ইউ গাইস, আজকের প্রথম ক্লাস। তো আজকে আমরা হ্যালো ওয়ার্ল্ড ইজ জাস্ট দ্য বিগিনিং, এটা হচ্ছে আমাদের আজকে ট্যাগ লাইন ছিল। ঠিক আছে, আজকে সবে 0 নাম্বার ডেজ, আমরা চলবো অলমোস্ট আরও 4 মাস এইভাবেই শিখবো। আশা করছি ভালো এক্সপিরিয়েন্স গেইন হবে। যারা যারা এখনও অ্যাডমিশান নিসনি তোরার মধ্যে, তারা অ্যাডমিশান নিয়ে নিস, কেন আজকে কিন্তু অলমোস্ট 28 তারিখ হয়ে গেল। তো এরপরে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে অনেক। যারা ভাবছিস যারা 2 দিন বাদে নেবো, তারা কিন্তু মিস করছি। এবং তাছাড়াও ব্যাপারটা হচ্ছে এই ক্লাসটাও হয়তো ইউটিউবে যেতে পারে, বাট এরপর থেকে কোনো ক্লাস ইউটিউবে যাবে না। তাহলে কী হবে, সেই কনসেপ্টগুলো তুই এত ডিটেলে শিখবি কোথা দিয়ে? বা তারপরে যদি তুই ভাবিস যে আমি আরও লেটে ভর্তি হবো, তখন কিন্তু আরও সমস্যায় পড়ে যাবি, কারণ তখন আমার সাথে আর নিজেকে ম্যাচ করাতে পারবি না। তো এই জন্য আমি বলছি, যদি তোর ডিসিশন নেওয়ার ইচ্ছা হয়, যদি তোর মনে হয় যে হ্যাঁ আমি এভাবে শিখতে চাই কোডিং প্রোগ্রামিং, তাহলে ডেফিনেটলি জয়েন করে যাস। ঠিক আছে, সো থ্যাংক ইউ গাইস। এই পিপিটিটা পেয়ে যাবি
আফটার ক্লাস। চলো, কার কোনো বক্তব্য আছে? কেমন লাগলো বলো সবাই। দাদা কি বলো? কি বলবি মানে বুঝলাম না। হ্যাঁ বল রিতেশ, কি বলছিস? দাদা ভালো লেগেছে। বুঝতে পারছিস? হ্যাঁ দাদা। ভেরি গুড। বাকিরা? হ্যাঁ দাদা ভালো লেগেছে। তো ভালো লেগেছে। দাদা বলছি যে কালকে ইটিসি ক্লাসটা কখন দিয়ে হবে অফলাইনে? হ্যাঁ তুই অফলাইন স্টুডেন্ট না, তুই বুঝতে পেরেছিস হ্যাঁ, ভাই এটা- আজকে ক্লাসটা? হ্যাঁ স্যার বুঝেছি। আর কালকের ক্লাসটা বিকাল 4:30 থেকে চলে আসিস, ঠিক আছে? ঠিক 4:00 আছে ঠিক আছে স্যার। হ্যাঁ, তো সবাইকে টাটা। স্যার ওটা কি লেকচার 2 দিয়েই হবে তো স্যার? ইয়েস লেকচার 2 দিয়েই হবে ভাই। আর এটা স্যার লেকচার 1 ছিল আজকে সি প্রোগ্রামে। না এটা লেকচার 2, লেকচার 1 হয়ে গেছে, ও। আপলোডও করা হয়ে গেছে অ্যাপে, দেখবি। ঠিক আছে ঠিক আছে। চল সবাইকে টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে স্যার বলছে যারা স্যার বলছে আপনার যে লেকচার 1টা ছিল ওইটা পরে যারা ভর্তি হয়েছে তারা কি পরে যদি জয়েন করে থাকে তাহলে কি তারা পাবে না? সব সময় পাবে, ওটা অ্যাপে তো আপলোড করা আছে বাবু। কিন্তু স্যার ওটা পাইনি। দাঁড়াও তোমার সামনেই আমি দেখে নিচ্ছি, ওয়েট করো, লেফট করো না। হ্যাঁ স্যার বলো কে? স্যার বলছি অ্যাপে ডিজিটাল সার্কিটের ক্লাসগুলো লোড করা আছে, আর আগের দিনে সি প্রোগ্রামেরটা লোড করা নেই। কিসের? ইটিসির? হ্যাঁ স্যার। ইটিসির হ্যাঁ স্যার, ETC ইটিসিরটা করে দিচ্ছি তোদের সামনে। থ্যাংক ইউ আমাকে এটা কনফার্ম করার জন্য। করব করে না আমার করা হয়ে ওঠেনি, ঠিক বলেছিস তো। দাঁড়া করে দেবো তারপরেই যাস, নালে আবার পরে আবারও বলবি যে খুঁজে পাচ্ছি না। তুইও কি ইটিসির ছিলিস ভাই, যে আরেকজন? হ্যাঁ স্যার আমি ইটিসি। ও তাহলে করিনি, ঠিক বলেছিস। সিএসটি দের আছে তো? কিরে সিএসটি কেউ আছিস? হ্যাঁ স্যার না আছে যেগুলো আপলোড হয়নি। কি হয়নি? আপনি যে ফার্স্ট লেকচার আছে এইটা দিয়ে ওই যে ইয়েগুলো পিপিটি গুলো করেছেন ওগুলো আপলোড করেননি কি সিএসটি তে? ইটিসি তে। আরে ভাই আমি ইটিসি তে করিনি সেটা আমি জানি, এই তো এখন করে দিচ্ছি। কিন্তু সিএসটি তে আছে তো সব, পিপিটি থেকে শুরু করে সব? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ দাদা আছে। থ্যাংক ইউ কনফার্মেশনের জন্য। এখানে আমি একটা ফোল্ডার বানিয়ে নিই, দাঁড়া ভাই। সি প্রোগ্রামিং। কেউ ইআই থেকে আছিস? স্যার আমি আছি। ভাই আপলোড করা হয়নি তো তোদের? স্যার আমি এখনো অ্যাপটা নিইনি। আচ্ছা এবারে কেউ পেইড ব্যাচের কেউ আছিস? দাদা আমি আছি। করা হয়নি না হয়েছে? দাদা না হয়নি। দাঁড়া করে দিচ্ছি রে ভাই, সব করে দিচ্ছি এখনই। আচ্ছা তার মানে বুঝতে পারলি তো এইটা কোড রানারের কেসটা, যে কি আমাকে চেক কানেক্ট করতে হবে, নালে আমার অ্যাকসেপ্ট করছে না। এই জিনিসগুলো একটু জানিস। সিএসটি সি প্রোগ্রামিং উইথ প্রীতম। স্যার ইআই পিডিএফ এর বইগুলো নেই? পিডিএফ এর বইগুলো মানে? মানে আমাদের সাবজেক্টের পিডিএফ ফরম্যাটের বই। আমি যা পড়াচ্ছি তার বাইরে কোনো বই লাগে না। তোর মনে হয় বই লাগবে এরপরে? তুই বইতেও এত পাবি না ডিটেলস, বইতে পেলেও তুই পড়বি না আমি জানি, কারণ বইতে গল্পের মতো 2-4 পৃষ্ঠা ধরে এতগুলো জিনিস লেখা আছে। তোর অত ধৈর্যই নেই। তুই তোরা এত সিরিয়াস হয়ে পড়তিস তোরা, তাহলে আর কোচিনে ভর্তি দিস না। এটা প্র্যাকটিক্যাল কথা ভাই, ঠিক আছে? সেই স্যার। তোরা যদি বইয়ের পুরো A to Z 250 পেজের একটা সি প্রোগ্রামিং এর বই হয় কানেতকারের, 250 থেকে 300-350 পেজের, ওই পেজের প্রত্যেকটা লাইন 1 by 1 যদি পড়িস, তাহলে তুই আমার মতোই পড়াবি। তুই বরঞ্চ পড়াবি, নিজে পড়া তো ছেড়ে দে, তুই পড়াতে পারবি লোককে, এতটাই ওর মধ্যে নলেজ দেওয়া আছে। কিন্তু তুই তো পড়বি না তো 1 by 1। তোরা তো চাস যে তোদেরকে কেউ রেডিমেড সব কিছু তৈরি করে হাতে দিক, তো সেটাই কাজটা আমি করছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না আর তোর বই নিয়ে লাভ আছে। তুই এখানে যেটা পড়ানো হচ্ছে সেটা তুই ফলো করলে তো সেমিস্টার উতরে যাবে, সবই উতরে যাবে, যা দরকার, ঠিক আছে? ওকে, তো চলো বাই, টাটা। করে দিয়েছি, একবার চেক করে নিও তোমাদের সাইড থেকে। চলো, থ্যাংক ইউ, বাই গাইস। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ দাদা। বাই টাটা। বাই স্যার। বাই। জি স্যার।